আসসালামু আলাইকুম। শুরু করছি আমানিশায় সেই তুমি উপন্যাস। লিখেছেন তেজস্মিতা মর্তজা। পর্ব ৩। ঘণ্টাখানেকের মতো পড়ার পর মেঘালয়কে অলসতা ঘিরে ধরল, কিন্তু ইরাজকে বলতে চেয়েও পারছে না যে আবার পড়তেও ভালো লাগছে না। উসখুস করতে লাগলো সে। ইরাজ তার লক্ষ্য করে বলল, এই মনোযোগ নিয়ে আবার পড়ব বলে ঢোল পিটাচ্ছিস? মেঘালয় অসহায় মুখ করে তাকালো, জিজ্ঞেস করলো, আপনি ভালো আচরণ শিখেননি? ওই অধ্যায় যখন পড়াচ্ছিল আমি ক্লাসের বাহিরে ছিলাম। মেঘালয় এমন একটা বাবুগুড়ে মার্কা জবাব শুনে অতিষ্ঠ ভঙ্গিতে মাথা দুদিকে দুলালো। এটা জিজ্ঞেস করে, কোথায় ভর্তি হওয়ার জন্য লাফাচ্ছিস? মেঘালয় শান্ত চোখে তাকায়, একটু ইতস্তত করে বলল, লাফালেই তো আর হয়ে যাবে না। এই মস্তিষ্ক দিয়ে যে অংশ দিয়ে এখন ভাবছিস, আগে তা কোন ব্যাগে জমা রেখেছিলি? মেঘালয় কটমট করে অস্পষ্ট স্বরে বলল, ক্যাকটাস। ইরাজ শুনতে পেয়েছি কিনা তা বোঝার উপায় নেই, তবে বলে উঠে, গালি দিলে ভালো জাতের গালি দিবি, অত সব আউলা ঝাউলা গালিতে অ্যালার্জি আছে আমার। ইরাজের কথায় মেঘালয় মুখ বিকৃত করে তাকালো। আজব মানুষ তো, গালিতে অ্যালার্জি? আর গালি আবার ভালো মানের খারাপ মানের হয় নাকি? গালি তো কোনো ব্র্যান্ড আছে নাকি? নিজের ভাবনাতে বিরক্ত হয়ে ঝাঁকায় শান্ত একটা শ্বাস নিয়ে জিজ্ঞেস করলো, আপনি কোন বিশ্ববিদ্যালয়ে যেন পড়তেন? শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। মেঘালয় আশা করেনি ইরাজ সোজা জবাব দেবে, তবে ওকে অবাক করে দিয়ে হয়তো এই প্রথম ইরাজ সোজা উত্তর দিয়েছে। মেঘালয় আবার জিজ্ঞেস করলো, এটা গুচ্ছতে না? হু। মেঘালয় উৎসাহী হয়ে বলল, তাহলে আমিও গুচ্ছর কোনো ভার্সিটিতেই পড়ব। আপনি কি অ্যাডমিশনের সময় খুব বেশি পড়তেন? ইরাজ এবার অপ্রস্তুত বোধ করলো। ওর অনিয়মিত লেখাপড়া কাউকে অনুপ্রাণিত করার বদলে ফেল করিয়ে বসে রাখতে পারে। ও নিজে মানিয়ে নিতে পারত ওর বেপরোয়া চলনের সঙ্গে, তবে কেউ তাকে অনুপ্রাণিত করার জন্য অন্তত অত পড়াশোনা সে করেনি। ভাগ্য আর টুকটাক পরিশ্রমের জন্যই পড়ার সুযোগ পেয়েছিল। বলল, প্রশ্ন কম কর, পারলে বেশি করে পড়, এমনিতেও তোর বাপ জেলার বাইরে যেতে দেবে না। মেঘালয় জিজ্ঞেস করলো, আমাদের যশোরে কি গুচ্ছর বিশ্ববিদ্যালয় আছে? ইরাজ বিরক্ত হয়ে বলে, যশোর বিজ্ঞান প্রযুক্তির নাম শুনিসনি? মেঘালয় চুপ রইল, মনে মনে ঠিক করলো সে ওখানেই পরীক্ষা দেবে। হাওয়া না হওয়া ওপরওয়ালার হাতে। বই খাতা গুছিয়ে রাখতে রাখতে হাতাটি মাথায় এলো। ইরাজ কথাগুলো বেশ সহজভাবেই বলেছে, এভাবে বিয়ের পর আজ অব্দি কথা হয়নি। হাত থেমে গেল ওর। কিছু প্রশ্ন এসে ভিড় করলো মনে। কিছুটা সময় নিল প্রশ্ন করার জন্য। নিজেকে প্রস্তুত করলো। লম্বা শ্বাস টেনে নিয়ে আস্তে করে বলল, আমার জন্য তাবিরের কাছে হেরে গিয়েছিলেন, এটাই কি কেবল আমার প্রতি ক্ষোভের কারণ আপনার? ইরাজ উত্তর দিল না, বরং নীরবে উঠে দাঁড়ায়। এখনও খানিকটা দুর্বল আছে শরীর, তবু উঠে দাঁড়িয়ে টি টেবিলের উপর থেকে সিগারেট প্যাকেটটা হাতে উঠিয়ে নিল। সোজা হেঁটে বেলকনির দিকে চলে গেল। মেঘালয়ের ভেতরে জিদ চেপে বসলো। বইগুলো উঠিয়ে নিয়ে গেল সোফার উপর। বইগুলো টেবিলের উপর রেখে সেও বেলকনিতে গিয়ে ইরাজের পাশে দাঁড়ায়। সন্ধ্যার পর অল্প খানিকটা সময় পেরিয়েছে। আকাশ সম্পূর্ণরূপে আধারে ঢেকে যায়নি এখনও। পরিবেশ মনোমুগ্ধকর। ইরাজ পকেট হাতড়ে লাইটার খুঁজলো, পেল না। মেজাজ খারাপ হলো প্রচণ্ড। মেঘ, লাইটার এনে দে রুম থেকে। আমার প্রশ্নের জবাব না দিয়ে চলে এসেছেন আপনি। তারপর এখন জবাব দিন, লাইটার এনে দে। ক্ষুব্ধ হয়ে উঠে মেঘালয়া, আমার প্রশ্নের জবাব দিন, কথা কাটাবেন না। ইরাজ তাকায় উত্তেজিত মেঘালয়ের দিকে। চোখে চোখ মিলিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসলো, বলল, আর যদি না দেই? মেঘালয়ের চোখে মুখে আক্রোশ ফুটে ওঠে। আর কতদিন লুকোচুরি খেলবেন? চাপা কথাগুলো প্রকাশ করার সৎসাহস আপনার নেই না? ইরাজ মেঘালয়ের কথায় আবারও হাসে। আরে এত উত্তেজনা আমাকে জানার? অতি উত্তেজনা হানিকারক, শান্ত হ। মেঘালয় চোখ বুজে জোরে জোরে শ্বাস নেয়, ঠোঁট জিহ্বা দ্বারা ভিজিয়ে নেয়। নিজেকে শান্ত করার চেষ্টা করে বলল, আমার অপরাধটা কি আপনার কাছে? আপনার কি মনে হয় আপনার চোখের অবহেলাগুলো আমি বুঝি না? বিয়ের পর থেকে আজ অবধি প্রতি মুহূর্তে যে পরিমাণ লাঞ্ছনা আমি গিলে ফেলেছি ভেতরে, নিতান্তই এক আত্মমর্যাদাহীন আবর্জনায় পরিণত হয়েছি নিজের কাছে। তবুও প্রতি মুহূর্তে নিজেকে সান্ত্বনা দিয়ে যাচ্ছি। আমার ভুলের প্রায়শ্চিত্ত এগুলো। তবে আজকাল কি মনে হয় জানেন, আমার ভুলের চেয়ে মাসুল আমি বেশি গুনে ফেলেছি। আমি ভুল যত না বড় করেছিলাম, আপনারা সকলে মিলে শাস্তি তার চেয়ে অধিকাংশ বেশি দিয়ে ফেলেছেন। এবার না হয় জবাব দিন।
ইরাজ মেঘালয়ের দিকে মুখ তুলে তাকায়। এরপর আকাশের দিকে তাকিয়ে শুনল মেঘালয়ের অভিযোগী ক্ষোভগুলো। হালকা হাসলো। আস্তে আস্তে হাসি মিলিয়ে গিয়ে মুখটা বড্ড হিংস্র হয়ে উঠল। দাঁতে দাঁত পিষে মেঘালয়ের দিকে তাকায়। শাস্তি তুই দিসনি আমায়, যখন শুনেছিলাম বাড়ি ছেড়ে পালিয়েছিস অন্য কারোর সঙ্গে, এবং তোকে উদ্ধারও আমার করতে যেতে হবে। তোকে ত্যাগ করেছি সেই মুহূর্তেই। আর এতদিনের জমানো মসৃণ অনুভূতিতে ত্যাগের ধারালো আঘাত আমাকে যা ক্ষতবিক্ষত করেছিল, তার দাগগুলো আজও থরথরে ঘা হয়ে রয়ে গেছে ভেতরে। প্রতি করে জ্বলে পুড়ে যায়, রক্তাক্ত হয়ে ওঠে বুকটা। তোকে দেখলে সেই ক্ষতগুলো খোঁচা লাগে। সেই তুই তো আমার হয়েছিস, তবে আমার অনুভূতিগুলোকে ছিন্ন ভিন্ন করার পর। তুই যতক্ষণ চোখের সামনে থাকিস না, বুকে জ্বালা কমে থাকে। তুই আসলেই বুকের জ্বালাগুলো ধিকি ধিকি করে জ্বলে উঠে। কথাগুলো বলে আচমকা শান্ত হয়ে উঠল ইরাজ। পরক্ষণ এই মুহূর্তের মধ্যে অদ্ভুত হাসে। শ্লেষের সঙ্গে বলল, তুই তো ভুল করে মাসুল গুনছিস। আমি কিসের উত্তাপে পড়ছি প্রতিক্ষণে? কারো প্রতি মায়া জন্মানোর অপরাধে সেই মায়াকে নিজ হাতে দাফন করেছি আমি, যা কোনোদিনও উঠতে উঠবে না। শেষের কথাগুলো তীব্র ঘৃণা প্রকাশ পেল ইরাজের কণ্ঠে। মেঘালয় তাকিয়ে রইল কেবল, জবাব দিল না। ইরাজ এবার ঠোঁটটা আরও খানিকটা প্রসারিত করে হাসে। হাসির মাঝে কত শত লুকিয়ে থাকা যন্ত্রণা ঝরে পড়ছে যেন। মেঘালয় খোলা আকাশের দিকে দৃষ্টিপাত করলো। অদ্ভুত গলায় লাঞ্ছিত এক প্রশ্ন করে বসল, ভালোবাসেন? বলতে পারেননি কেন? ইরাজ যেন অবাক হয়েও হলো না। এমন একটা প্রশ্ন। মৃদু হেসে বলল, যতদিনে বলবো তার আগে দেখলাম আমার মেঘের বর্ষণ অন্যকে ভিজিয়ে দিচ্ছে। তারপর থেকে আর কোনোদিনও নিজের কাছেও স্বীকার করিনি ওই মূর্খ মেঘকে আমি কোনোদিন ভালোবেসেছি। মেঘালয়ের টলমলে চোখে ঘুরে তাকালো ইরাজের দিকে। চোখে পানিকে ছাপিয়ে ঠোঁটে হাসলো। অথচ সেই মূর্খতার পরিমাণ হিসেবে মেঘকে পোড়াতে এত আয়োজন আপনার? এটাকে ভালোবাসা বলেন আপনি? যেখানে ভালোবাসার চেয়ে ক্ষোভের বেশি প্রাধান্য দেওয়া হয়। আপনার জিদ, অভিযোগ, যন্ত্রণাগুলো আপনার কাছে বেশি প্রাধান্য পেয়েছে। আপনি সব ভুলে দিয়েছেন। মায়া, ভালোবাসা কিছুই অবশিষ্ট নেই। ইরাজ শীতল কণ্ঠে বলে, আমার ঘৃণা ভালোবাসার চেয়েও বেশি সীমাহীন। আমার ত্যাগের ক্ষমতাকে এড়িয়ে চলা যে কারো সাধ্যহীন। মেঘালয় বিদ্রুপের হাসি হাসল। ত্যাগ আপনার, সেই ত্যাগের তাপে ঝলসে গেছি আমি। সুখে ত্যাগ করিনি, একসময় ছুতে চাওয়ার মতো মনস্তাত্ত্বিক অপরাধের দাম পরিশোধ করছি। মূল্য চুকিয়ে তারপরই তাকে ত্যাগ করেছি। মেঘালয় প্রশ্ন করে, ত্যাগের মূল্য কী ছিল? মেঘালয়কে আর এই জীবনে নিজের করে পেতে না চাওয়ার জিদ। অথচ শালার ভাগ্যকে এড়িয়ে যেতে পারলাম কই? মেঘালয় হাসলো। মুখে হাসি ঝুলেই বলল, আপনার প্রত্যেকটা কথা প্রমাণ করছে ভালোবাসা কম। এই কাহিনীটা মূলত ঘৃণার। তাই পরবর্তীতে আর এই অনুভূতিকে ভালোবাসা বলে অপমান করবেন না। তিরস্কারের মতো শোনালো যেন মেঘালয়ের কথা। একটু থেমে আবার বলল, সর্ব অবস্থায় আমার ভুলগুলো সাথে ছিল, আর তাই ভুলগুলোকে বড্ড ভালোবাসতে ইচ্ছে করছে এখন আমার। সকলে মিলে যখন আমায় শাস্তি দিতে ব্যস্ত ছিল, তখন ভুলগুলো ছাড়া আমার বলতে আর কিছু নেই পাশে। আর দাঁড়ালো না মেঘালয়া, এক মুহূর্তও নয়। রুমে চলে গেল বিষণ্ণ পা ফেলে। ইরাজ রয়ে গেল একা। আকাশের বুক থেকে দৃষ্টি সরিয়ে দৃষ্টিপাত করলো মেঘালয় যেখানে দাঁড়িয়েছিল সেখানে। আচমকা ভাবনা এলো, সত্যি কি ইরাজ ভালোবাসার চেয়ে যন্ত্রণাগুলোকে বেশি প্রাধান্য দিয়েছে? অভিযোগগুলোকে ভালোবাসার মাঝখানে এনেছে, ভালোবাসাকে ক্ষয় করে ফেলেছে। নিজের ভাবনায় নিজেই পেঁচিয়ে যায় যেন। দোটানায় ডুবে গেল। মেঘালয়ের বলে যাওয়া কথাগুলো মস্তিষ্কে চক্র আকারে ঘুরতে থাকলো। নিজেকে নিজে বোঝালো, ইরাজ তো এমনই। তার যন্ত্রণাগুলো তার জন্য স্মরণীয়। তা সে ভুলতে চায় না, আর না সে যন্ত্রণাকে মাফ করতে চায়। ইরাজ শেখেনি এসব। সে বিশ্বাস করে যে একবার ব্যথা দিতে পারে, তার কাছ থেকে বারংবার ব্যথার প্রান্তি আশা করা ছাড়া আর কিছুই পাওয়া যায় না। তাদের কোনো ক্ষমতা নেই ইরাজের কাছে। নিজের ভাবনাগুলো আর অনুভূতিকে ঠিক মেলাতে পারল না। ভেতরটা অশান্ত হয়ে ওঠে মুহূর্তেই। তড়িঘড়ি পিছনে তাকায়। বেলকনির দেওয়ালে ছোট ছোট করে তাকের মধ্যে কাঠ দ্বারা শোপিসে রাখা ছোট আসবাবপত্র বানানো হয়েছে। সেখানে একটি তাকের মাঝে দিয়াশালাইয়ের বক্স রাখা আছে। সিগারেট টান দেয়। ধোঁয়াটুকু মুখের ভিতর চেপে রাখলো কিছু সময়। ভেতরের অস্থিরতার যন্ত্রণা ঘিরে ধরেছে ক্রমশ। ওপরে মুখ তুলে ধোঁয়ার উদ্গীরণ ছাড়ল। তা যেন এলোমেলো মেঘের মাঝে ছড়িয়ে গেল। সেদিকে চেয়ে কেসে উঠল কয়েকবার, থামল না।
সিগারেটটা আবারও মুখে পুরে নিল। মনের অগোছালো ব্যথাগুলো শান্ত করতে সিগারেটের কোনো বিকল্প নেই বলেই ধারণা ইরাজের। সকাল সকাল উঠে মেঘালয়া ফ্রেশ হয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। সকাল 7টা বাজে ঘড়িতে। আজকে সূর্যের তেজ তুলনামূলক কম মনে হলো, এখনও তেমন ঝাঁঝালো হয়ে ওঠেনি। সকালের নির্মল বাতাস দীর্ঘ একটা শ্বাস টেনে নিল মেঘালয়া। জীবনকে আজকাল একদম ভালো লাগে না তার। এই ছোট্ট জীবনে কিছুদিনের ব্যবধানে তার সঙ্গে বহু তিক্ত ঘটনা ঘটে গেছে, যা ছিল তার জন্য সম্পূর্ণ ভাবনা অতীত। একটা ভুলের বাস্তবতার দ্বার প্রান্তে এনে দাঁড় করিয়ে দিল। সে মোটেই এত তাড়াতাড়ি এত বড় ও বুঝমতি হয়ে উঠতে চায়নি। তার সেই চঞ্চলতা, আহ্লাদ, আত্মমর্যাদা বোধ সবই কেন বাস্তবতার সংস্পর্শে চলে ছাই হয়ে গেল। সে কতটা নিচু হয়ে উঠেছে সকলের চোখে। তাতে কি বিশেষ কোনো লাভ হয়েছে? সে ভেবেছিল এভাবে নিজের ভুলটা মেনে নিয়ে চুপচাপ থাকলে হয়তো সকলের মন গলবে, তাকে সকলে আবার গ্রহণ করে নেবে। ভুল এই ভাবনাটা ভেঙে দিয়েছে সকলে। সে এমনিতেও তাদের সম্মুখে খারাপ, আর ভালো হওয়ার চেষ্টা সে করবে না। ইরাজের কথা মনে পড়ল। আপন মনে তাচ্ছিল্যের হাসি হাসল মেঘালয়া। ভালোবাসা? ইরাজ এটাকে ভালোবাসা বলে, যেখানে তিক্ততা ছাড়া আর কিছুই নেই। মেঘালয় নিজের জন্য কিছু করতে চায়, নিজেকে সে আত্মনির্ভর হিসেবে দেখতে চায়, যাকে প্রতিনিয়ত হাজারটা ভুল করে গেলেও কেউ যাতে নিচু চোখে দেখতে না পারে, অবহেলা করার সুযোগ না পায়। সে করবে, আরও ভুল করবে, বারবার ভুল করবে। সে দেখাতে চায়। সকলে এবার কি করে? ভয়ঙ্কর এক জিদের অঙ্গীকার করে বসলো মেঘালয় নিজের সঙ্গে। বারান্দা থেকে চলে এলো। রুম থেকে বেরোনোর সময় ভুলেও একবার তাকালো না বিছানায় শয়িত ঘুমন্ত ইরাজের দিকে। মুখভঙ্গি কঠিন তার। সে বাচ্চা সুলভ মেঘালয়া ঠিক এটা নয়, যেন তার কোনো চেনার উপায় নেই। মেঘালয়া কে? রান্নাঘরে এসে দাঁড়ালো আস্তে করে। আন্তরা খানম এখনও আসেনি এখানে। আয়েশা কাটাকুটি করছে। সে নিঃশব্দে রান্নাঘরে প্রবেশ করে ছোট্ট একটি পাত্র হাতে নিল। আয়েশা ব্যস্ত হয়ে বলে, ভাবিমণি, আপনার কি লাগবো? আমার কোন, আমি কইরা দেই। মেঘালয় গম্ভীর স্বরে জবাব দিল, প্রয়োজন নেই, নিজের কাজ করুন, আমিই করে নিচ্ছি। আয়েশা আর কিছু বলতে পারল না। মেঘালয় আপন মনে 2 কাপ কফি বানিয়ে নিল। তা কফির মগে ঢেলে ট্রে তুলে রান্নাঘর থেকে বের হওয়ার মুহূর্তে আন্তরা খানম আসলেন সেখানে। মেঘালয় তাকালো না সেদিকে। নির্বিকার চিত্তে ট্রে নিয়ে তাকে পাশ কাটিয়ে বেরিয়ে গেল রান্নাঘর থেকে। আন্তরা খানম লক্ষ্য করলেন মেঘালয়ের মুখে স্পষ্ট তিক্ততা। মেঘালয় ইমতিয়াজ সাহেবের রুমের বারান্দায় এসে দাঁড়ালো। ইমতিয়াজ সাহেবের সম্মুখে দাঁড়িয়ে তিনি বসে আছেন ল্যাপটপ নিয়ে কোলে। পাশেই খবরের কাগজ। হয়তো খবরের কাগজওয়ালা মাত্রই দিয়ে গেছে, তা ওভাবেই পাশে রেখে ল্যাপটপ নিয়ে বসেছেন তিনি। মেঘালয়ের উপস্থিতিতে চমকে তাকালেন সেখানে। ওকে দেখে সুন্দর একটা হাসি দিয়ে বলে, আরে আম্মা জান যে, এত সকালে ঘুম ভেঙেছে আজ? ব্যাপার কি? প্রতিদিন তো দেখাই পাই না। মেঘালয় চমৎকার হাসলো। আজ থেকে পাবে, নাও তোমার কফি। কফির মগটা হাতে তুলে দিল মেঘালয়া। তা হাসি মুখে নিলেন ইমতিয়াজ সাহেব। কফিতে চুমুক দিতে দিতে ইশারা করলেন মেঘালয়কে সামনের মোড়াতে বসতে। শরীর কেমন যাচ্ছে তোমার বাবাই? আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে রে মা, তবে একটুকুতেই খুব ক্লান্ত হয়ে উঠি আজকাল, বুঝলি। আমার বাদর কি করছে? নিশ্চয়ই চিটপটাং হয়ে পড়ে আছে। তার হাতে কাজবাজ দিয়ে যে নাতি নাতি নিয়ে আসরে বসবো, তার হয়ে উঠছে না বলেই অসুস্থ হয়ে যাচ্ছি। শেষের কথাটা বেশ ঢং করে বললেন ইমতিয়াজ সাহেব। মেঘালয় মাথা নত করে হাসলো। ইমতিয়াজ সাহেব যে কথার মাঝে নাতি নাতনির ইঙ্গিত দিলেন তা বুঝে মূলত মেঘালয়ের এই অদ্ভুত হাসি। প্রসঙ্গ বদলাতে বলল, আব্বু কেমন আছে বাবাই? তোর আব্বু আজকাল খুব অলস হয়ে যাচ্ছে রে। আমি তার জন্য অপেক্ষায় থাকি। তৃষ্ণার্ত প্রেমিকের মতো বিরহে ডুবে মরি, তার পাত্তা নেই। কল দিলে বলে, আজ একা চালিয়ে নে, পরে টরে দেখবো। মেঘালয় এমন কথা শুনে চোখ বড় বড় করে তাকায়। তা দেখে ইমতিয়াজ সাহেব শব্দ করে হাসেন, বলেন, তোরাই শুধু পারিস। আমি আর হেলাল বয়সকালে কত মেয়ের ব্যাগের থেকে খাবার চুরি করে খেয়েছি, কত মেয়ের গায়ে ব্যাঙ ছুঁড়ে দিতাম। সে মেয়ে ব্যাঙ দেখে পালাবে নাকি আমাদের তাড়া করবে। এই পর্যায়ে মেঘালয় হাসতে হাসতে দম বন্ধ করার অবস্থা। ইমতিয়াজ সাহেব মুগ্ধ হয়ে দেখল। মনে হলো সেই ছোট্ট মেঘালয় খিলখিল করে হাসছে যেন। আস্তে করে বলল, মাশাল্লাহ। তা বোধহয় কানে গেল মেঘালয়ার। হাসি থামিয়ে অদ্ভুত দৃষ্টিতে তাকালো।
ইমতিয়াজ সাহেব শান্ত স্বরে বললেও, থামলি কেন মেঘা? কতদিন পর তোর খিলখিল হাসির রব শুনলাম। হাসতে ভুলিস না মা, হাসি তোর একমাত্র বস্তু যা মানুষকে বাঁচিয়ে রাখে অমর করে। যে হাসতে ভুলে যায় সে তো দুনিয়া থেকে মুছে যায় রে মেঘা। মেঘালয়ের চোখটা সিক্ত হয়ে উঠল যেন। সে দ্রুত মাথা নত করে নিল। ইমতিয়াজ সাহেব আদুরে গলায় বললেন, তোর মামুনি যা বলে ওসব ধরিস না, ও এমনিতেই ঠিক হয়ে যাবে। সংসার জীবন এমনই বুঝলি, একটু টানাপোড়া না থাকলে যে তোকে সংসার ধর্ম বলা যায় না। একটু মানিয়ে নিয়ে চল। সৃষ্টিকর্তা কোনো কষ্টই তার সৃষ্টিকে বেশি দিন ভুগতে দেন না। মেঘালয়ের চোখ থেকে এক ফোঁটা পানি তরল হিসেবে পড়ল যেন কোলের উপর। ইমতিয়াজ সাহেব এগিয়ে এসে মাথায় হাত দিলেন। মুখটা উঁচু করে ধরতেই ভেসে উঠল মেঘালয়ের অশ্রুসজল মুখটা। বুকটা ভার হয়ে উঠল। যত্ন করে নিজের হাতে চোখের পানি মুছে দিলেন তিনি। মেঘালয় যেন আর সইতে পেল না, জুকরে কেঁদে উঠল আবারও। এবার এক হাতে আগলে নিলেন ইমতিয়াজ সাহেব মেঘালয়কে। অপর হাত দ্বারা মেঘালয়ের মাথায় বিলি কাটতে কাটতে বলেন, কি হয়েছে রে পাগলি? আবুর কথা মনে পড়ছে? যাবি? নিয়ে যাব। মেঘালয় মুখ তুলে চাইল, কান্না ভেজা কণ্ঠে বলল, বাবাই, আমি যে ভুলটা করেছিলাম তার শাস্তি ফুরাচ্ছে না কেন? আর কত সহ্য করলে এই ভুল আমার পিছু পা ছাড়বে বলো তো? ইমতিয়াজ সাহেব মৃদু হাসলো। বোকামে, কে বলেছে এসব ভুলের শাস্তি? তুই যা করেছিস তোর বয়সে এমন পাপ অনেকেই করে বসে। তোর সঙ্গে যা হচ্ছে তাকে নিজের ভুলের শাস্তি ভেবেছিস নিজের বোকামিতে। জীবন অনেক সময় অনেক যন্ত্রণা ভোগ করতে হয়, যার জন্য অনেক ভুলের প্রয়োজন হয় না। জীবন বড়ই বৈচিত্র্যময় রে মা। জীবনকে ব্যাখ্যা করা যায় না। জীবন কখনোই পরিকল্পনা মাফিক পরিচালনা করা যায় না, বরং আমাদের যেভাবে পরিচালনা করে জীবন সেভাবে চলার উপায় ছাড়া আমাদের আর কিছুই থাকে না। হেলা তোকে বড় আহ্লাদ করে মানুষ করেছে, দুনিয়ার জটিলতা থেকে বাঁচিয়ে নিজের কাছে আগলে রেখেছিল, তাই এসব নতুন মনে হচ্ছে। অথচ সকলের জীবনে এমন টানাপোড়েন রয়ে যায় আজীবন, সেখানে ভুলের প্রয়োজন নেই। কথাগুলো শুনতে শুনতে মেঘালয়ের ভেতরে অদ্ভুত এক সান্ত্বনা চলে এলো। তবে ইমতিয়াজ সাহেবের মুখের দিকে তাকিয়ে বড় মায়া ও অদ্ভুত মনে হলো। মানুষটা আসলেই অমায়িক। এই যে বাপ মেঘালয়ের আরেক বাপ, ওর বাবাই। ইমতিয়াজ সাহেব ধমকে উঠলেন, আবার কাঁদছিস? কিছু বলছি না বলে স্পর্ধা বেড়েছে, চোখ মুছে ফেল, নয়তো শিশুদের স্কুলে ভর্তি করে দিয়ে আসবো। এত মরমে এভাবে ঠোঁট ফুলিয়ে কাঁদে। মেঘালয় জানে বাবার মন ভালো করতে এসব বলছে। চোখে পানি নিয়েই ঠোঁটে হেসে ফেলল। সঙ্গে হাসলেন ইমতিয়াজ সাহেব। মেঘালয়ে গুমট হয়ে থাকা মনটা আচমকায় বড় হালকা লাগে। এতক্ষণ কফি নিশ্চয়ই ঠান্ডা হয়ে গেছে দুজনের। রাত প্রায় 10:30। ইরাজ এখনও বাড়ি ফেরেনি। মেঘালয় তা নিয়ে বিশেষ কোনো আগ্রহ নেই। সে নিজের মতো বই নিয়ে পড়ছে। কিছুক্ষণ পর প্রায় 11টার দিকে ইরাজ আসলো। মেঘালয় ইরাজের উপস্থিতি টের পেয়েও তাকালো না সেই দিকে। ইরাজ পরনের কাপড় পরিবর্তন করে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে একবারে বের হলো। মেঘালয়ের দিকে চোখ তুলে একবার তাকিয়ে দেখলো সে পড়ায় মগ্নতা দেখাচ্ছে। জিজ্ঞেস করলো, তোর রেজাল্ট কবে? মেঘালয় আচমকা ইরাজের এমন ভারী গলা শুনে সামান্য চমকে তাকায়, তবে চমকিত ভাবটা মুখে প্রকাশ পায়নি। আস্তে করে বলল, আগামী পরশু। ইরাজ আর বাক্য খরচ না করে বেরিয়ে গেল রুম থেকে। আজ প্রায় সপ্তাহখানিক পর তাদের মধ্যে দুটো কথা হলো। মেঘালয় ছোট্ট একটা শ্বাস ফেলে পড়ায় মনোযোগী হওয়ার চেষ্টা করলো। খাবার টেবিলে ইরাজ সাহেব দেখলেন তারা তিনজন থাকলেও মেঘালয় নেই। এদের দুজনের মাঝে কেউ ডাকতে যাবে না তা তিনি জানেন। তা ভেবে খুব একটা ভালো লাগলো না তার। তিনি গলা উঁচিয়ে ডাকলেন মেঘালয়কে, মেঘা, মেঘা, ও মেঘা, নিচে আয় তো। মেঘালয়ের কানে গেল মৃদু আকারের সেই ডাক। সে বুঝলো বাবাই কেন ডাকছে। সেও চেঁচিয়ে জবাব দেয়, ক্ষুধা নেই বাবাই, তোমরা খেয়ে নাও, আমি পড়ছি। ইমতিয়াজ সাহেব এবার গম্ভীর হয়ে ডাকলেন, খেতে ডাকছি না, তুই শুনে যা। বিরক্ত হয়ে বই খাতা রেখে উঠে পড়ল মেঘালয়া। সিঁড়ির অর্ধেক অবধি নেমে বলল, কি হয়েছে বাবাই? এদিকে আয় বলছি। মেঘালয় অলস ভঙ্গিতে নেমে এসে টেবিলের কাছে দাঁড়ায়। ইমতিয়াজ সাহেব চেয়ার দেখে বলল, বস এখানে। মেঘালয় বলে, বাবাই। ইমতিয়াজ সাহেব ধমকে ওঠেন, বসতে বললাম তো।
আগতা বসে পড়ল মেঘালয়া। আন্তরার মনে এই ব্যাপারটা খুব একটা ভালো লাগলো না। তা তার মুখ দেখেই বেশ বোঝা যাচ্ছে। মেঘালয় নিজের প্লেট থেকে খাবার তুলে নিল। তরকারি পাত্র মেঘালয়ের কাছে রাখা। খেতে খেতে ইরাজ তরকারি নেবার উদ্দেশ্যে মেঘালয়কে বলল, তরকারি তুলে দে তো। মেঘালয় ইরাজের কথায় পাত্তা না দিয়ে বরং আন্তরা খানমের দিকে তাকালো। আশানুরূপ সে মুখটি গোমরা করে আর চোখে তাকিয়ে আছে। মেঘালয়ের ঠোঁট বাঁকিয়ে তাচ্ছিল্যর হাসি হাসলো। ইরাজকে উদ্দেশ্য করে বলল, আমার কাছে নয়, মামনির কাছে যান। তার ছেলে আপনি, এবং সে বাড়ির কর্ত্রী। মেঘালয়ের কথায় ইরাজ কোনো প্রতিক্রিয়া না দেখালেও আন্তরা খানম কেন যেন তাকালেন। মেঘালয়া তা দেখে তাচ্ছিল্যের হাসি হাসলো। বলল, মামনি, তুমি শুধু শুধু ছেলেকে হারানোর চিন্তায় কাহিল হয়ে পড়েছ। ভেগে যাব না তাকে নিয়ে। চান্স নেই মামনি, বিশ্বাস করো। তোমার ছেলের সঙ্গে আমার সম্পর্ক সেরকমও নয় যেমনটা রাস্তায় পরিচিত কারোর সাথে হয়। তুমি শুধু শুধু ওইসব সস্তা ভাবনা আর আচরণ দিয়ে নিজেকে তথাকথিত সকল মূর্খ শাশুড়িদের মতো বানিয়ে তুলছ। তোমার কাছে যদিও এমনটা আশা ছিল না, তবে কি আর করার। তুমি যেহেতু শাশুড়ি হয়ে উঠছ, আমারও বৌমা হয়ে উঠতে বেশি দিন সময় লাগবে না। তুমি শেখাবে আচরণ, আমি শিখব। যাই হোক, নাও ছেলেকে নিজের হাতে খাওয়াও, ওর দায়িত্ব পালন করো। এমনকি সংসার নিয়ে বিশেষ কোনো আগ্রহ নেই আমার। আন্তরা খানম মেঘালয়ের মুখের কথাগুলো শুনে কোনো রকম প্রতিক্রিয়া দেখাতে ভুলে গেলেন। কেবল বিস্মিত চোখে চেয়ে রইলেন মেঘালয়ের দিকে। আর অবাক হলেন যখন দেখলেন মেঘালয়ের এরকম নীরব অপমানের পরিপ্রেক্ষিতে ইরাজ বা বাবা কোনো রকম কিছুই বলেনি, বরং স্বাভাবিকভাবেই তারা খেয়ে চলছে। ইরাজ সাহেব খাচ্ছেন, আর ইরাজ তরকারির জন্য গম্ভীর মুখে অপেক্ষায় বসে আছে। রুমে এসে ইরাজ বসলো বিছানার উপর। মেঘালয়া তার আগেই চলে এসেছে। খানিক বাদে মেঘালয়াকে ডেকে উঠল, মেঘ। মেঘ বই থেকে মুখ না তুলে জবাব দিল, হু। কয়েল চালিয়েছিস? মেঘালয়া তাকালো এবার। আবার নিচের দিকে চোখ ফিরিয়ে নিয়ে জবাব দিল, হু। কেন? মেঘালয়া বিরক্ত হয়ে তাকালো। মশার কয়েল কেন জ্বালানো হয়? তোকে প্রশ্ন করতে বলেছি নাকি উত্তর চেয়েছি? আপনার এরকম যুক্তিহীন প্রশ্নের কোনো জবাব নেই আমার কাছে। নিভিয়ে দে এক্ষুনি। মেঘালয়া রেগে উঠল। চোখ বুজে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে বলল, কি সমস্যা আপনার? ইরাজ চোখ ছোট ছোট করে তাকায়। মেঘালয় চোয়াল শক্ত করে চেয়ে আছে। ইরাজ খোঁচা মেরে বলল, গরিবের মেয়ে হলে না হয় বলতাম বাপের বাড়ি এসি নেই। তুই কী করে বুঝবি? এসি চালা অবস্থায় কয়েল জ্বালানোতে সবগুলো ধোঁয়া এসে নাকে মুখে ঢোকে। আজরাইল সামনে এসে হাজির হওয়ার আশঙ্কা থাকে। বালটা অ্যালার্জি আছে আমার, এক্ষুনি কাশি শুরু হবে। ফেলে দে কয়েল। শেষের কথাটা এত জোরে ধমকে বলেছে ইরাজ বন্ধ ঘরের দরজায় বেজে উঠল চারদিকে। মেঘালয় কিছুক্ষণ অদ্ভুত দৃষ্টিতে চেয়ে রইল ইরাজের দিকে। শান্তস্বরে বলল, সিগারেটের পাজা পাজা ধোঁয়া হজম করে ফেলছেন অনায়াসে। কয়েলের ধোঁয়াতে ইন্তেকাল হয়ে যাবে আপনার। ইরাজ ভ্রু কুচকে তাকালো। আবার মুখটা স্বাভাবিক করে জিজ্ঞেস করলো, অ্যারোসল নেই? থাকলে তো কয়েল জ্বালিয়ে আপনার সামনে মধুর আলাপন করার শখ ছিল না। বলেই মেঘালয় উঠে গিয়ে কয়েলের জ্বলন্ত পাশের কিছুটা ভেঙে নিয়ে বারান্দায় গিয়ে সেটা ফেলে দিয়ে এসে আবার পড়তে বসলো। প্রায় ঘন্টা পার হয়ে গেছে। মেঘালয় বসেছে পড়তে। এরা শুয়েছে কিছুক্ষণ আগে, তবে ঘুম তাকে ধরা দিচ্ছে না। এই পাশ ওপাশ করে কেটে গেছে অনেকক্ষণ। অতিষ্ঠ হয়ে উঠে বসলো। সোফা থেকে তাকালো, মেঘালয় পড়ছে। ডাকলো, মেঘ। মেঘালয় বিরক্ত হয়ে তাকায়। রুমে মৃদু আলো জ্বলছে। মেঘালয়া টেবিল ল্যাম্পের আলোতে পড়ছে, তাই মেঘালয় যে ফিরে তাকিয়েছে তা বোঝা গেল। মেঘালয়ের বিরক্তি ভরা চেহারা টের পাওয়া গেল না। কয়েল জ্বালিয়ে দে। মুহূর্তের মধ্যে খেপে উঠল মেঘালয়া। এইটা কেমন কথা? কপালে ভাঁজ পড়ল তার। তাতে দাঁত পিষে বলল, এই বন্ধ করে এখন মরবেন না আপনি? ইরাজ ভাবলেশীন জবাব দেয়, মরলেও ঘুমিয়ে মরা ভালো। ঘুমাতে না পারলে এমনিতেই অসুস্থ হয়ে মরে যাব। কথা কম বল, কয়েল জ্বালিয়ে দে। পারবো না। মনে হলো না মেঘালয়ের কথা ইরাজের কানে গিয়েছে। ইরাজ মেঘালয়ের পারবো না বলার পরিপ্রেক্ষিতে ভাবলেশীনভাবে বলে ওঠে, হু, তাড়াতাড়ি জ্বালিয়ে দে। এমনিতে মেঘালয়ের নিজেরও মশা লাগছিল টুকটাক। বিরক্তিতে বুধ হয়ে উঠে দাঁড়ালো। ইরাজকে বলল, এসি অফ করুন। বারান্দার দরজা খুলে দেই, ঠান্ডা বাতাস আসবে। ইরাজ এসি বন্ধ করে দিল।
মেঘালয় কয়েল জ্বালিয়ে আবার এসে বসলো নিজ জায়গায়। এখন আর পড়তে ইচ্ছে করছে না। বই খাতা গুছিয়ে রেখে ঘুমানোর সিদ্ধান্ত নিল। যদিও সে জানে বৃথা চেষ্টা, ঘুম আসবে না তার। কিছুক্ষণ পর হঠাৎ করে রুমের আলো জ্বলে উঠল। মেঘালয় চোখ খুলে তাকালো, দেখলো ইরাজ টি শার্ট গায়ে দিচ্ছে। চোখ ফিরিয়ে নিয়ে আবার তাকালো। আশ্চর্য, টি শার্ট কেন গায়ে দিচ্ছে? সে নাকি ঘুমাবে? তার জন্যই তো কয়েল জ্বালিয়ে দেওয়া হয়েছিল। এখন আবার বেরোবে? বিনা কারণে কয়েল জ্বালিয়ে নিয়েছে। মেঘালয় হতাশার একটা নিঃশ্বাস ফেলল। আল্লাহ তার সাথে এ কাকে জুড়ে দিয়েছে? এমন ছন্নছাড়া মানুষ কেন তার গলায় ঝুলে দিতে হলো? ঘরের আলো নিভিয়ে ইরাজ দরজা খুলে বেরিয়ে গেল রুমের বাইরে। মেঘালয়ের শোয়া থেকে উঠে বসলো। ঘুম নেই চোখে। আস্তে করে হেঁটে গেল, বারান্দায় দাঁড়ালো। হালকা হাওয়া বইছে প্রকৃতিতে। মনটা আবারও অগোছালো চলমান অনিশ্চিত জীবন নিয়ে ভাবতে ব্যস্ত হলো তার। ইরাজ আম্মুর রুমের সামনে এসে দেখলো দরজা চাপিয়ে রাখা রুমের। দরজার দিকে এগিয়ে যেতে কয়েকবার ডাক দিল, আম্মু আম্মু বলে। এই ডাকের মাঝে জানান দিল সে এসেছে। এখন প্রবেশের অনুমতি চেয়ে নিল যেন। তার মতো ঘাটতারা তো আর সোজা অনুমতি নিয়ে ঢুকবে না। দরজা ঠেলে রুমে ঢুকেই দেখলো আবু বিছানায় ঘুমিয়ে আছে। আন্তারা খানম জায়নামাজে বসা। ইরাজ ভ্রু কুচকে গেল। এই অসময়ে কোন ওয়াক্ত নামাজে বসেছে আম্মা, নাকি নফল নামাজে বসেছে? পাশে গিয়ে দাঁড়ালো, দেখলো আন্তারা খানম মোনাজাতে বসেছেন। ঘরে চলে থাকা মৃদু আলোতে ঝাপসাভাবে দেখতে পেল মায়ের কান্না জড়িত মুখখানা। গোপনে দীর্ঘশ্বাস ফেলল একটা। আন্তারা খানম ওকে দেখে যেন আরও লম্বা করে মোনাজাত করছে। তা হয়তো বুঝলো ইরাজ। চেয়ার টেনে বসে রইল পাশে। একটু ঝুঁকে বলল, আম্মু তোমার মোনাজাত কিন্তু আমি আসার আগেই শেষ। আমি এসেছি টের পেয়ে আবার হাত তুলেছ, দেখে ফেলেছি আমি। এইবার কি হবে? আন্তারা খানমের কি হলো কে জানে। হাত নামিয়ে ডুকরে কেঁদে উঠলেন এইবার তিনি। ইরাজ ঘাড় বাঁকিয়ে চেয়ার সরিয়ে আম্মার পাশে নিচে বসলো। গালটা ধরে নিচের দিকে ঘোরালো। আন্তারার অভিমানে ইরাজের হাতটা সরিয়ে দিতে চাইল। ইরাজ আর খানিকটা চেপে ধরল। নিজের দিকে মুখ উঁচিয়ে ধরে চোখের পানি রেখে দেখে বলল, কি হয়েছে? কাঁদছো কেন? আন্তারা খানম জবাব দিলেন না। এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল ছেলের দিকে। ইরাজ একটু হাসলো, বলল, তখন মেঘের কথা জবাবে কিছু বলিনি বলে আল্লাহর কাছে আমার নামে নালিশ করছিলে? কান্না ভেজা স্বরেই আন্তারা খানম বললেন, না স্যার, যা এখান থেকে। এত অনুগত ভদ্র ছিল তো আর নই আমি, তুমি বললেই চলে যাব। আন্তারা খানম মুখ ঘুরিয়ে নিলেন। ইরাজ আবারও নিজের দিকে ঘুরিয়ে বলল, আম্মা আজ মেঘ তোমাকে বলেছে? কিছু বলেনি, ও আজ প্রথম বলেছে। তুমি ওকে যখন কটূক্তি করেছ, ধিক্কারজনক কথা শুনিয়েছ, অপমান করেছ, মুখ ফিরিয়ে নিয়েছ, ও কিন্তু সব কিছু সহ্য করে গেছে। তখন তোমাকেও কিছু বলিনি? ও তোর বউ আর তোরা বাপ ছেলে মিলে আমার থেকে বদলা নিচ্ছিস? একদম অবুঝ নাও তুমি। তাহলে এভাবে কথা পেঁচানোর মানে কি? অবুঝি তো, তাই তো নিজের ছেলের মন বুঝতে পারিনি। ইরাজ একটা দীর্ঘশ্বাস ঠেলে বেরিয়ে আসলো যেন। বলল, মেঘের প্রতি তোমার রাগটা কিসে? ও অন্য কারোর সাথে চলে গিয়েছিল বলে? এই কথাটা বিয়ের আগে তোমায় জানানো হয়নি বলে? অথবা অন্য কিছু? এই মেঘালয়কে তোমার থেকে ভালো কেউ আর বাসেনি। আব্বু হয়তো বাঁচতে পারেনি। হঠাৎ এমন কি হলো সে তোমার চোখের বিষ হয়ে উঠল? আন্তারা খানম জবাব দিতে পারলেন না। ইরাজ আবারও বলল, যেভাবেই হোক, যাই হোক, মেঘ এখন এই বাড়ির বউ আম্মা। আর পাঁচটা শাশুড়ির মতো আচরণ করে বাড়ির পরিবেশটাকে নষ্ট ও নাটকীয় করে তুলো না। এইবার এইটা বলো না আমি আমার বউয়ের পক্ষ নিয়ে কথা বলছি। তুমি নিজেও জানো তোমার এই আচরণ নিতান্তই যুক্তিহীন। কোনো পুরুষের জীবনেই মা আর বউয়ের স্থান কখনো এক হয় না আম্মা। সকলের জন্য আলাদা আলাদা জায়গা থাকে মানুষের ভেতর। একটু থামলো ইরাজ। আন্তারা খানম নিচের দিকে তাকিয়ে আছেন। ইরাজ আবারও বলল, আর এমনিতেও মেঘের সাথে আমার সম্পর্ক স্বাভাবিক নয়। তুমি যা ভেবে ওকে নিয়ে নিজের শত্রুতা ভেবে বসেছ, তা কেবল মূর্খতা আম্মা। ও চাইলে তোমার জায়গা নিতে পারবে না। আই থিঙ্ক সেই জায়গা সে কখনো নিতেও চাইবে না। সংসারের কোনো আগ্রহ নেই তার। তবুও হেলাল আঙ্কেলের জন্য এতদিন অনেক চেষ্টা করেছে আমাদের সাথে থাকার। এই বাড়িতে একটু জায়গা তৈরি করার সুযোগ দেওয়া হয়নি। ছোট মানুষ, এইবার যদি আরও বিগড়ে যায় তাহলে তার দায়ভার কাদের? আন্তারা খানম যেন খুব করে বুঝেছেন, এমন ভঙ্গিতে মাথা দুলালেন, নাক টানলেন দু একবার।
এরপর আচমকা জিজ্ঞেস করলেন, তোর এত ভালোবাসার পরেও তোর সম্পর্ক স্বাভাবিক নয় কেন রাজ? ছোটবেলা থেকে ভালোবেসে গেলি, নজরে নজরে রেখে নীরব যত্নে নিরাপত্তা দিয়ে তুই বড় করলি। সেই নিমহারাম মেয়ে অন্য পুরুষের হাত ধরে তোকে বুড়ো আঙ্গুল দেখিয়ে পালিয়ে গেল, তাকে তুই এবারের বউ করে আনলি, আর আমি ফুল চন্দন দিয়ে বরণ করে নেব? ভুলে যাস না রাজ, আমি তোরই মা, তুই আমারই গর্ভের নারী ছেড়া ধন। মেঘাকে আমি কোনোদিনও ক্ষমা করতে পারবো না, আর না ওকে আপন করে নিতে পারবো। যে মেয়ের চেহারা দেখতে আমার ছেলের বুক ফাটা যন্ত্রণার আভাস পাই, তাকে কোলে ঠাঁই দেওয়া যায় না। আমি ওকে মায়ের মতো ভালোবেসেছি, মায়ায় জুড়ে রেখেছি ওর নিষ্পাপ মুখখানি। জানতাম না এত নিষ্ঠুর আর পাষাণ সেই মেয়ের ভেতরটা। কি করে পারলো তোর ভালোবাসাকে ঠুকরে অন্য কারোর সাথে যাওয়ার চিন্তা করতে? হয়ে যেত তো এতদিনে, যদি না সেদিন সেই ছেলে ছুঁড়ে ফেলে দিত। তখন তুই কি করতি? নেশাকর হয়ে ঘুরে ঘুরে বেড়াতি। তাকিয়ে তাকিয়ে দেখতাম তোর ধ্বংস। আমি মা হয়ে এসব কি করে দেখলাম? এখনই বা সুখে আছিস কই? আয়নায় দেখেছিস নিজের চেহারা? সিগারেটে পুরো কালচে ঠোঁট, ঘুমের অভাবে কালি পড়ে যাওয়া চোখ। তোর ওই বিষাদ ভরা এলোমেলো ছন্ন ছাড়া হাসি বুঝি না আমি? আম্মুর কথাগুলোতে ইরাজ চটা পড়ে গেল, গায়ে আবার যেন খোঁচা লাগলো। বুকটা রক্তাক্ত হয়ে উঠলো আবারও। অভ্রান্তের মতো বসে রইল নির্বিকার চাহনিতে। আম্মুর অভিযোগগুলো তার ফেলে যাওয়া যায় না। যে কথাগুলো ইরাজকে প্রতিক্ষণ ডুবিয়ে মরে, আগুনে পুড়িয়ে মারছে। আম্মু সেই কথাগুলো এত অকপটে জানতে পারলো কি করে? আচমকা পা গুটিয়ে মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ল ইরাজ। আন্তারার বুকটা ভিজে ওঠে। ইরাজ বেশ কিছুক্ষণ পরে বলল, আমি তো কোনোদিনও প্রকাশ করিনি আমার ভালোবাসা আম্মু, তাই হয়তো মেঘ বুঝতে পারেনি। আন্তারা খানম মনিল হাসলেন। এতদিন তুই যেভাবে মিষ্টি শাসনে আগলে রেখেছিলি ওকে, অন্য মেয়ে হলে তোর মায়ায় জড়িয়ে তোর প্রেমে পাগল হয়ে যেত। সব কথাই কি মুখে স্বীকার করতে হয় রাজ? অন্তত ভালোবাসা ঢাকঢোল পিটিয়ে ঘোষণা করে বেড়ানোর কিছু নয়। এটা অনুভূতির বড়ই গোপন ও তীব্র। ও বুঝতে পারেনি। ওর এই সরলতায় তো বড় টানতো আমায় আম্মু। তোর আর সাফাই গাইতে হবে না ওর হয়ে। তোর পাহাড় সম উচ্চ ভালোবাসা বুঝতে পারলো না, আর ওই লম্পটের মিথ্যা ভালোবাসায় হাত ধরে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেললো। হা, তাচ্ছিল্য হাসলেন আন্তারা। ইরাজ আর কি বলবে এ কথার পরিপ্রেক্ষিতে? আম্মা যে তার বুকের সবটুকু জ্বালা মুখস্থ করে বসে আছে। তরাত করে উঠে বসলো। দ্রুত উঠে দাঁড়িয়ে বাইরের দিকে হাঁটা ধরলো। আন্তারা খানম কেবল বিষণ্ণ মুখে পেছন থেকে চেয়ে গেল। বিক্ষিপ্ত অশান্ত হয়ে যাওয়া ইরাজের অগোছালো পদচারণ। একটা দীর্ঘশ্বাস ফেলে জায়নামাজ উঠাতে ব্যস্ত হয়ে পড়ল। ইরাজ আম্মুর রুম থেকে বেরিয়ে এসে দাঁড়িয়ে পড়ল। বুকটা ভাল লাগছে, বিষাদ ঘিরে ধরেছে চক্র আকারে। কোনোভাবেই এখন রুমে যেতে ইচ্ছে করছে না। ধীরে পায়ে হেঁড়ে দুলে হেঁটে গেল বসার রুমে। সেখানে সোফার পিছন থেকে দুটো বোতল দু হাতে বের করে নিয়ে ছাদের দিকে চলে গেল। এখন ইচ্ছে মতো গলাতকরণ করবে। এই নেশায় হয়তো ভুলিয়ে রাখবে বুকের ক্ষতবিক্ষত হয়ে থাকা ঘাগুলোর যন্ত্রণা। আন্তারা বিছানায় গিয়ে ঘুমাতে অগ্রসর হলো। ইফতিয়ার সাহেব বলে উঠলেন, এক গ্লাস পানি ঢেলে দাও তো। আন্তারা চমকে উঠলেন। তাহলে কি ইফতিয়ার সাহেব ঘুমাননি? তিনি চমকিত চিত্তে গ্লাসে পানি ঢালতে ব্যস্ত হলেন। ইফতিয়ার সাহেব গলাটা ভেজালেন। গলাটা তিনি কেমন লাগলো তার? তিনি মা ছেলের কথাবার্তা সব শুনেছেন এতক্ষণ। রেজাল্ট শিট হাতে নিয়ে এক দৃষ্টিতে চেয়ে আছে মেঘালয়া সেই দিকে। কিছুক্ষণ আগেই ইরাজ মার্কশিট তুলে এনে তার হাতে দিয়ে ওয়াশরুমে ঢুকেছে হাত মুখ ধুতে। মেঘালয়াকে দেখতে কেমন যেন প্রাণহীন, জড় পদার্থের মতো লাগছে। ভেতরের অনুভূতিগুলো বড়ই অভাব যেন। মাথাটা ঝুঁকিয়ে চেয়ে আছে রেজাল্ট শিটের দিকে। ইরাজ ওয়াশরুম থেকে বেরিয়ে মেঘালয়াকে ওভাবে বসে থাকতে দেখে ভ্রু কুঁচকে ফেলল। ডাকলো, মেঘ। মেঘালয়ের পক্ষ থেকে কোনো জবাব নেই। অনিমেষ চেয়ে আছে সেই কাগজটির পানে। ইরাজ বড় বড় পা ফেলে বেরিয়ে যেতে অগ্রসর হয়ে আবার পা ঘুরিয়ে বিরক্ত হয়ে এসে বসলো সোফায়। সামনে থাকার কাগজের উপর তাকালো। তখনই মেঘালয়ের চোখ থেকে টুপ করে এক ফোঁটা পানি সে কাগজের উপর পড়ে। ইরাজের ভেতর আচমকায় যেন এক অদৃশ্য অদ্ভুত এক ধাক্কায় মোচড় দিয়ে উঠল। কেড়ে নেওয়ার মতো করে মেঘালয়ের হাত থেকে নিয়ে নিল। মেঘালয় ছেড়ে দিল আস্তে করে। ইরাজ দেখে এসেছে রেজাল্ট। তারও কৃত্রিম ব্যস্ততা নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখলো কাগজটি। অতঃপর নিজের স্বভাবসুলভ কঠিনভাবে রাখতে রাখতে মৃদু ধমক দেওয়ার মতো করে বলল,
মেয়ে মানুষ ঢং ছাড়া আর কিছু করতে জানে? এমন ভাব করছিস যেন 4.5 সাবজেক্টে ফেল করেছিস, 4.98 জিপিএতে পাশ করেছিস। এইভাবে শোক পালন করার কি আছে? মেঘালয় এবার মুখ তুলে চাইল। ইরাজের বুকটা আবার ধুক করে উঠে। মেঘালয় চিরপরিচিত চঞ্চল চোখ দুটো আজ বিষাদের জলে টলমলে। গাল করিয়ে পানি পড়ল এবার। গলা ভেঙে বাচ্চাদের মতো করে অভিযোগ করলো নিজের বিরুদ্ধে মেঘালয়া। A+ তো আসেনি। আব্বুর সামনে এবার দাঁড়াবো কি করে? কান্নায় ভেঙে পড়ল মেঘালয়া। ইরাজের কেমন অস্থির লাগছে। চেয়েও আজ মুখ ফিরিয়ে নিতে পারল না মেঘালয়া থেকে। ইরাজের কি যেন হয়ে গেল। হুট করে এসেই মেঘালয়ার পাশে বসে পড়ল। নরম স্বরে বলল, পাগলি, তুই তো গুচ্ছতে পড়তে চাস, আর এসএসসিতে জিপিএ 5 আছে তোর, অনায়াসে চান্স হয়ে যাবে। মেঘালয়ের নাকের ডগা লাল হয়ে উঠেছে। ইরাজ এমন কণ্ঠস্বর তার অবিশ্বাস্য ঠেকল। চোখ মেলে তাকালো ইরাজের দিকে। থুতনির কাছে প্রতিক্ষণে কেঁপে কেঁপে উঠছে তার। ইরাজ সেই দিকে তাকিয়ে আনমনে হাসল মৃদু। অতঃপর বলল, আঙ্কেল আসছে। বাপের সামনে এইভাবে যাবি? আর তোর বাপ এই অবস্থা দেখে আমাকে কেলিয়ে যাবে। মেঘালয় চমকে উঠে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ল। আব্বু আসছে, না জানি রেজাল্ট দেখে কত কষ্ট পাবে। আব্বুর সামনে যাবে কি করে মেঘালয়া? তা বুঝে ইরাজ আশ্বস্ত করে বলে, রিল্যাক্স, তোর বাপ জানে আমি তাকে সঙ্গে নিয়ে গিয়েছিলাম মার্কশিট তুলতে। চরম খুশি সে। মিষ্টি নিয়ে যখন তখন এসে পৌঁছাবে। তাড়াতাড়ি মুখ চোখ ধুয়ে পানি দিয়ে আয়, ফ্রেশ হজা। মেঘালয় উঠল না, থম মেরে বসে রইল। ইরাজ মার্কশিটের দিকে চেয়ে বলল, কি ভাবছিস? মেঘালয় শুনতে পায়নি বোধ হয়। ইরাজ আবারও কিছু বলতে যাবে, তখনই মেঘালয় জবাব দেয়, আমি বড় ভুল করে ফেলেছি জীবনে। নিজের কাছে নিজের ক্ষমা নেই। সকলে কি করে মেনে নেবে আমায়? ব্যর্থতা প্রকাশ পায় মেঘালয়ের কথায়। ইরাজ বুক ফুলিয়ে একটা লম্বা শ্বাস টেনে নিল। নিচের দিকে একটু ঝুঁকে বসে হাতের কাগজটি সেন্টার টেবিলের উপর রাখলো, হাত ঘড়ি চাপা দিয়ে। এরপর বলল, এরকম ভুল তোর বয়সে সকলেই করে, তবে তুই ঠিক ভুল করিসনি। করেছিস বোকামি। যেখানে কোনো অনুভূতি নেই সেখানে রিলেশনশিপে চলে গেলি শখ করে। নিতান্ত নির্বোধ তুই, যে নিজের অনুভূতি বুঝতে পারে না, শুধুমাত্র নিজেকে প্রমাণ করতে জটিল কোনো মায়া বা অনুভূতি ছাড়াই বাড়ি ছেড়ে পালিয়ে গেলি। ইরাজের কথায় অস্পষ্ট তাচ্ছিল্য। মেঘালয় আজ অবাক হলো ইরাজের পাল্টি খাওয়া আচরণে। এভাবে তো কোনোদিনও বোঝায় বলেনি, করেছে শুধু তিরস্কার। হঠাৎই কিছু মনে পড়তে এবার ঠোঁট বাঁকিয়ে মলিন হাসলো। আর আপনি সবটা জানা সত্ত্বেও চা চলতে দিলেন। ইরাজ কোনো জবাব দিল না। আচমকা এই কথায় তার মুখটা কেমন কঠিন হয়ে উঠল। উঠে দাঁড়ালো। মেঘালয়কে আবারও তাড়া দিল, নিজেকে সামলে ফ্রেশ হয়ে আয়। হেলাল সাহেব এলেন দুপুরের দিকে, তার 2 হাত ভর্তি মিষ্টির প্যাকেট। আজ তিনি ইমতিয়াজ সাহেবের বাড়ির বন্ধু হিসেবে নয়, এসেছেন বেয়ান হিসেবে। এটা ভেবে কেমন যেন উত্তেজনা কাজ করছে, তেমনই একটু অপ্রস্তুত বোধ ঘিরে ধরেছে তাকে। আর তা প্রায় সম্পূর্ণটাই আন্তারা খানমকে ঘিরেই বোধ হয়। বাড়ির ভেতরে প্রবেশ করার সময় একটু সংকোচ কাজ করলো। আজব এক অনুভূতি হচ্ছে, তিনি তার ছোট্ট পরীর শ্বশুরবাড়ি এসেছেন। এই তো কিছুদিন আগেও মেঘালয় আব্বুর হাত ধরে শুক্রবার হলেই সন্ধ্যায় বলতো ফুচকা খেতে যেতে। রাত বিরেতে আবদার করতো, চলো কোথাও বসে আইসক্রিম খেয়ে আসি আব্বু। এবার আবার না করো না যেন, চলো যাই। তিনি নিয়ে যেতে না পারলে ইরাজকে কল করতেন। ইরাজকে রাজি করাতে আবার অনেক খাটুনি হতো। ইরাজ তো জন্মের ঘাটতেরা। এসব ভাবতে ভাবতে ঢুকলেন ভেতরে। প্রথমেই দেখা হলো আন্তারা খানমের সঙ্গে। ওখানে বুকটা একটু ধুক করে উঠল হেলাল সাহেবের। তবুও সাহস করে একটু হেসে জিজ্ঞাসা করলো, আসসালামু আলাইকুম ভাবিজান, কেমন আছেন? আন্তারা খানম নিরস মুখে কেবল সালামের জবাব দিলেন। এরপর নিজেকে কাজে ব্যস্ত দেখানোর মতো চেষ্টা করলেন। মেঘালয় বোধহয় শুনেছে আব্বুর কণ্ঠস্বর। লাফিয়ে লাফিয়ে নেমে আসলো সিঁড়ি বেয়ে, দৌড়ে এসে আব্বুর বুকে। হেলাল সাহেব কোনো মতো মিষ্টির প্যাকেট নামিয়ে রেখে মেয়ের মাথায় হাত রাখলেন। এতক্ষণে মেঘালয়ের আব্বুকে নিয়ে বহু সংকোচ থাকলেও এতদিন পর আব্বুকে এত কাছে পেয়ে সেসব ভুলে বসলো একদম। ইমতিয়াজ সাহেব অফিসে এখন। মেঘালয়কে টেনে নিয়ে আব্বুকে বসালো ঘরের সোফায়। হেলাল সাহেব মেয়ের মুখ দেখে বোঝার চেষ্টা করছেন কিছু। এক পর্যায়ে মনে হলো মেঘালয় খারাপ নেই, তবে বাবার চোখ তো। মেয়ের চোখের নিচে
কিছু কালচে অংশ বহু কথা বলে যেন বাবার কানে কানে। বেশ কিছুক্ষণ পর কথায় কথায় মেঘালয় আব্বুর কাছে আক্ষেপ প্রকাশ করে বলে, আব্বু, আমি ভুল করেছি, প্রতিনিয়ত তার শাস্তিও পাচ্ছি। আজ দেখো না আমার রেজাল্টের হাল। তবুও বলো তো, ভুল কি এতটাও বড় ছিল যতটা মাসুল আমি দিয়েছি? হেলাল সাহেব তাকিয়ে রইল ক্ষণিকের জন্য মেয়ের মুখের দিকে। আজকাল এই ছোট্ট মেঘালয় বেশ ভারী ভারী কথা বলতে শিখেছে। হেলাল সাহেব ছোট্ট করে একটা শ্বাস নিয়ে বলল, ভুল কম, বোকামি বেশি করেছো তুমি। মেঘালয় ঘাড় নাড়ালো। আজ উনিও তাই বলল। মেঘালয়ের কথায় হাসলেন হেলাল সাহেব। মেঘালয় জিজ্ঞেস করে, বোকামিটা কী ছিল আব্বু? তুই নিজেই বুঝবি মেঘালয়া, বোঝার চেষ্টা কর। আব্বুর গলাটা বড় আদুরে লাগলো এবার। মেঘালয় ব্রু কুচকে চেয়ে রইল আব্বু হাসি হাসি মুখটার দিকে। রাত 11টার দিকে রুমে আসলো মেঘালয়া। আব্বুকে বিদায় দিয়ে তবেই ফিরেছে রুমে। সারাটা দিন আব্বুকে কাছে পেয়ে মনটা ফুরফুরে লাগছিল। ঠিক তখনই তার বিষণ্ণতা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে ওকে। সন্ধ্যার দিকে ইমতিয়াজ সাহেব বাড়ি ফিরেছেন। তখন থেকে আলোচনা চলছে সবার মাঝে। একান্তে আলাপ করার সুযোগ পায়নি মেঘালয়া। আন্তরা খানম পুরোটা দিন কেবল নিজের দায়িত্ব পালন করে গেছেন যেন, বেশি কিছু করছেন না। রাতের খাবারে সকলে মিলে একসঙ্গে খেলেন। তারপর হেলাল সাহেবকে পৌঁছে দিতে গেছে ইরাজ। আকাশ মেঘলা হয়ে আছে, ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে বাইরে। আজ মেঘালয়ের ভেতরটা হালকা হয়েছে এটা বুঝে যে আব্বু তার প্রতি কোনো ক্ষোভ রাখেনি। সে চোখ মুখে হালকা পানি ছিটিয়ে ধীরে পায়ে এগিয়ে গেল বারান্দায়। মস্তিষ্কের ভাবনা একান্ত সময় পেল। প্রথমে ভাবনা এলো রেজাল্টের কথা। ভারী নিঃশ্বাস ফেলল মেঘালয়া। দিন শেষে মানতেই হবে, বাপ তো বাপই। বাপায়ের বাধা নিষেধ সাময়িকভাবে খারাপ হলেও তা একদিন প্রমাণ করে ছাড়ে। বাবা মা কখনো তারা সন্তানের খারাপ কিছু করে না। তারা গুরুজন, তাদের চিন্তা ভাবনা তারা সবসময় অগ্রগামী। তারা অবশ্য সন্তানের চেয়ে ভালো বোঝেন জীবন সম্বন্ধে। মেঘালয় আজ বোঝে। সে যতদিন আব্বুর ছায়াতলে ছিল সে জীবনের সেরা সময় কাটিয়েছে। যখনই নিজের সিদ্ধান্ত নিতে সচেষ্ট হয়েছে, জীবনের কালো অধ্যায় ঠিক তখন থেকেই শুরু হয়েছে। আচমকা ইরাজের কথা মাথায় এলো। অতীতের ভাবনায় মজে গেল সে। ইরাজ তখনও তাকে সেভাবে বুঝতে দেয়নি তার ভিতরে লুকানো অনুভূতি। তবে আব্বুর পরে মেঘালয়কে আগলে রাখার জন্য ইরাজের জায়গায় ছিল। ইরাজের শাসন তো ছিলই। তখন ইরাজকে বড় বিরক্ত লাগতো মেঘালয়ার। সব কিছুতে বাধা, এটা করবি না, সেটা করতে পারবি না, ওখানে যাবি না, এইভাবে চলতে হবে। ইরাজকে নিজের চারপাশে কারাগারের চেয়ে শিকলের মতো লাগতো যেন। ইরাজ মাস্টার কমপ্লিট করতে ফিরে আসলো বাড়িতে। এসেই টুকটাক বাবার ব্যবসায় মনোযোগ দিল। তার কোনো কালেই ইন্টারেস্ট নেই চাকরির প্রতি। যে নিজের বাবার ব্যবসা আছে, চাকরির কোনো মোটেই প্রয়োজন নেই। তখন মেঘালয়ের সবে কলেজে ভর্তি হয়েছে। এই সময় ইরাজ নিয়ম করে মেঘালয়ের কলেজে যেত। চোখে চোখে রাখতো। বাড়ি পৌঁছে দেওয়া, পরিচিত গাড়িতে উঠিয়ে দেওয়া, কখনো কখনো নিজে না উপস্থিত হতে পারলে লোক পাঠাতো। এই ব্যাপারগুলো চরম বিরক্ত লাগলো মেঘালয় আব্বুর জন্য। আর ইরাজকে ভয় পাওয়ার জন্য সবসময় চুপচাপ মেনে নিত। কিন্তু মেনে নেয়নি এক পর্যায়ে। যখন তাবিরের প্রপোজাল সে অ্যাকসেপ্ট করলো, তারপর থেকে ইরাজের চোখে চোখে রাখার ব্যাপারটা মেঘালয়ের কাছে যেন অসহ্য হয়ে উঠল। একদিন সাহস করে ইরাজকে বলেই দিয়েছিল, আপনি আর আসবেন না আমার কলেজে। আমি অনাথ নই, আমার আব্বু স্বয়ং জীবিত। আপনি এভাবে আমার পেছনে বডিগার্ডের মতো লেগে থাকেন কেন? তা নিয়ে পুরো কলেজ আমাকে বেবি গার্ল, ম্যানিকুইন, বারবিডল বিভিন্ন নামে খ্যাপানো হয়। আমি ছোট বাচ্চা নই, আর চলতে পারি আমি একা। আসলে তাকে কেউ খ্যাপাতো না, বরং তাবির এরকম বিভিন্নভাবে মেঘালয়কে ভরকেছে। ইরাজকে স্বপ্নেও আর এরপরে কোনোদিন কলেজের আশেপাশে দেখতে পাওয়া যায়নি। এমনকি তারপর একবারে দেখা গিয়েছিল চট্টগ্রামে। এর মাঝে আর ইরাজ কোনোদিন মেঘালয়ের সম্মুখেই আসেনি। মেঘালয় আব্বুর কাছে এসে অভিযোগ করেছিল ঠিক একইভাবে। মেঘালয়ের আদরে মুখের কথা হেলাল সাহেব ফেলতে পারেননি। তিনি কল্পনাতেও আনেনি তার অগোচরে এমন কিছু ঘটে চলেছে মেঘালয়া। এরপর থেকে মেঘালয়া একাই যাতায়াত করত। তাবিরের কাছে নিজের স্বাধীনতা প্রমাণ করতে সমাজ আর সব মেয়েদের মতো চালচলন আয়ত্ত করে ফেলেছিল প্রায়। ইরা যেদিন মেঘালয়ের মুখে এমন অনীহার বাক্য শুনেছিল,
তাকে আর বেশি বোঝাতে হয়নি যে মেঘালয় তার প্রতি বিরক্ত, আর তাবিজ যে মেঘালয়কে পুরোদমে ফাঁসিয়ে ফেলেছে এ কথা সন্দেহের অবকাশ নেই। সেদিন ইরাজের ছটফটানি কেবল ওই আসমানের অমানিসায় ঢাকা খোলা আসমানের তারাগুলোই হয়তো নীরবে চেয়ে দেখেছিল। তারপর থেকে ইরাজ নিজেকে থামাতে সিগারেট অবধি থেমে থাকেনি। সব রকম নেশায় ডুবিয়ে ফেলেছিল নিজেকে। মাঝে মধ্যে নিজেকে শান্ত করতে ড্রাগসেরও ব্যবহার বাদ রাখেনি। ছোটবেলা থেকে ইরাজ মেঘালয়কে বাবার বন্ধুর মেয়ে হিসেবেই দেখে এসেছে। তবে তাদের মাঝে বয়সের দূরত্ব ছিল বেশ খানিকটা, যে কারণে মেঘালয় যখন কেবল তার বয়সন্ধি পার করছে, ইরাজ তখন 21 বছরের টাগড়া যুবক। এখানে ইরাজের মাঝে এই অনুভূতিটা জাগার পেছনে দু পরিবারের ভূমিকা ছিল অল্প স্বল্প। হিলাল সাহেব ইরাজকে অতীয়মান ভরসা করতেন। ছোট থেকেই ইরাজ চরম বেপরোয়া স্বভাবের, আর এই স্বভাবটাই তাকে করেছিল সকলের কাছে অনন্য। ইরাজ কখনো স্বেচ্ছায় মেঘালয়ের কাছে আশেপাশেও ঘেঁষতে দেখা যায়নি, যেন তার গায়ে চুলকানি হয়। এইভাবে দূরত্ব বজায় রেখেছে সর্বক্ষণ। ইরাজের এই অনন্য স্বভাবের প্রতি বোধহয় হেলাল সাহেব গলে গেলেন। তিনি অবাধে মেঘালয়কে ইরাজের উপর চাপিয়ে দিতেন। ইরাজ সেই ভরসার দাম রেখেছে সুদে আসলে, বরং তাকে ডেকে পাওয়া যেত না মাঝে মধ্যে, যেন চরম বিরক্তি সে মেঘালয়কে সঙ্গে নিয়ে চলতে। তবে চলতে চলতে নিজের দায়িত্বের বাইরে কবে যে যুবক ইরাজ মেঘালয়ের জন্য নরম অনুভূতির সৃষ্টি হয়েছিল, এখন থেকে ওই কিশোরী মেঘালয়ের প্রতি আলাদা একটা টান জন্মাতে শুরু করলো ইরাজের। এরপর সে বিদ্যালয়ে পড়ার সুবাদে জেলা ছাড়ল। যখনই আসতো মেঘালয়কে শাসিয়ে যেতে ভুলতো না। দিন দিন অভ্যাস, এই একটা টান যেন কবে অধিকারবোধ, আর অধিকারবোধ থেকে কবে যেন ভালোবাসার পরিবর্তিত হয়ে গেল। তবুও ঘাটতেরা ইরাজ মেঘালয়ের সম্মুখে নিজেকে উপস্থাপন করেনি কোনো দিনও। নিজেকে উপস্থাপন করেনি তো তার স্বভাব আচরণের পরিবর্তনও আনেনি। সে যে খিটখিটে, সেই খিটখিটে মেজাজেই রয়ে গেল। এতে মেঘালয়া আর তার সম্পর্কটা কখনো মধুর হয়ে ওঠেনি, বরং শাসনের একটা সম্পর্ক গড়ে উঠেছিল। এটাই হয়তো মেঘালয়ের মনে হয়েছিল বারংবার। কিন্তু ইরাজ যে মেঘালয়কে সর্বদা জোর জবরদস্তিতে রেখেছে এমন নয়, শুধু এই অসভ্য দুনিয়া থেকে বাঁচিয়ে রাখতে চেয়েছে। মেঘালয়ের কোনো ইচ্ছে সরাসরি পূরণ না করলেও অপূর্ণ থাকতে দেয়নি। ইরাজের এই শাসনের পেছনে তীব্র অধিকারবোধকে আর আগলে রাখার ব্যাপারটি হয়তো মেঘালয় কোনোদিনও ধরতে পারেনি। অবশেষে বাজি ইরাজের ওই সরল মেঘালয়ের প্রতি এতই বিশ্বাস ছিল যে এত চতুর হয়ে এভাবে ভাবতে পারেনি যে মেঘালয় তাবিরের সেই সুযোগ করে দেবে নিজেকে নিয়ে খেলার। তা তো দিয়েছিল, তবু ইরাজ মেঘালয়ের প্রতি নিজের দৃষ্টি একটুও সরায়নি। নিজের মতো করে প্রতিক্ষণ চেষ্টা করেছে মেঘালয়কে আগলে রাখার। এতে তাবিরের বড় অসুবিধা হতো। সে মেঘালয়কে যেভাবে চাইতো সেভাবে পরিচালনা করতে পারতো না। তখনই তাকে নানা উস্কানিমূলক কথা বলতে থাকে। কাজেও দিল তা। ইরাজ মেঘালয়ের অবহেলা ঘৃণায় সরে আসলো। সারাক্ষণ মনটা মেঘালয়ের কাছে পড়ে থাকলেও দেহটা সে বেঁধে রেখেছিল নেশার দড়িতে। আন্তারা খানম ছেলের অধপতন দেখেছিল কিছু কিছু, তবে তিনি আবিষ্কার করতে পারেননি কারণটা। ইরাজকে বুঝতে পারাটা সে এক অভিযানই বটে। যেদিন ইরাজের কাছে হেলাল সাহেব অসহায় কল এলো মেঘালয়কে পাওয়া যাচ্ছে না, সেই দিন ইরাজ মেঘালয়কে চিরতরে ত্যাগ করেছিল। তবে তার ত্যাগ বড় রহস্যময়। যাকে সে ঘৃণার সাথে ত্যাগ করলো চিরতরে, কাটিয়ে ফেললো নাকি সব মায়া, তার জন্য ছুটতে ছুটতে এক মুহূর্ত ভাবেনি। শোনামাত্রই সে যশোর থেকে চট্টগ্রামে পাড়ি দিয়েছে। হুঁশে ছিল না এই খবর শোনার পর ইরাজ ওই তাবির খারাপ কিছু করার আগে না মেঘকে নিয়ে আসতে হবে, এই ভাবনায় উম্মাতের মতো ছুটেছে সে। সেই দিন তার ত্যাগকৃত মেঘালয়ের রক্ষার্থে। এই তার ত্যাগ, এই তার ঘৃণা। দিনের পর দিন ইরাজ নিজেকে ধ্বংস করেছে, পুড়েছে, আঘাতে জর্জরিত হয়ে ডুবে থেকেছে রাতভর নেশায়। সকালে সূর্য উঠলে দিনের আলোয় আবার ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছে নিজের বেপরোয়া রূপে। তার রূপান্তর বড়ই জটিল, যার সত্যতা আবিষ্কার করা যায়নি কোনোদিনও। এই সাপটাই মেঘালয়ের কাছে অজানা ইতিহাসের পাতায় রচিত সত্য, যা তার বোকা মস্তিষ্ক কোনোদিন আবিষ্কার করতে সক্ষম হয়নি। হয়েছে কি হয়নি কে জানে, হলেও হয়তো ইরাজ তা স্থায়ী হতে দেয়নি, কারণ তার আচরণ তো সেই বেপরোয়াই রয়ে গিয়েছিল। কখনো কখনো যদি ইরাজের প্রতি খানিকটা মনোযোগ এসেছে মেঘালয়ার, তো পরক্ষণেই ইরাজের তেরামির নিচে চাপা পড়েছে সেই মনোযোগটুকু।
এইসবের পরেও ইরাজ বারবার চেয়েছে মেঘালয়াকে এইসব থেকে বের করে আনতে, কিন্তু ওই যে অধিকার হারানোর যন্ত্রণা, যেখানে তাকে আগলে রাখার অধিকারটুকু মেঘালয় নিজে কেড়ে নিয়েছে, সেখানে কোন মুখে সে গিয়ে দাঁড়াবে মেঘালয়ের সম্মুখে। তাছাড়াও ইরাজ কখনো ভাবতেই পারেনি মেঘালয়ের পালানোর মতো এমন একটা জঘন্য পদক্ষেপ নিয়ে নেবে। সে নিজেকে বারংবার প্রস্তুত করত মেঘালয়কে গিয়ে তাবিরের ব্যাপারে বলার, কিন্তু সামনে এসে দেওয়ালের মতো দাঁড়িয়ে যেত মেঘালয়ের বলা সেই অবজ্ঞাসূচক কথাগুলো, আর বাজিতে জিতে যাওয়ার বিশ্রী হাসিতে মগ্ন তাবিরের মুখটা। ইরাজের বিশ্বাস আর ভরসা যেখানে মেঘালয়ের পায়ে পিষে সামনে এগিয়ে চলেছে, সেখানে ইরাজ কী করে মেঘালয়ের সম্মুখীন হতো আবার। তবুও যদি ইরাজ আন্দাজ থাকতো তাবির পরিকল্পনা এত জঘন্য পর্যায়ে নেমে গিয়েছে, সেসব সংকোচ কাটিয়ে মেঘালয়কে বাঁচিয়ে নিত। যেখানে তাবিরের সত্য জিতে গিয়েছে, ইরাজ ভেবেছিল এখানেই হয়তো শেষ, হয়তো সে নিজেই এবার খেলা শেষ করবে। কিন্তু তাবির এখানেই থেমে থাকেনি। তাবিরকে শাসাতে আবারও সে গোপনে গিয়েছিল তাবিরের কাছে। তাবিরের কথা শুনে এসেছে মেঘালয় নাকি পাগল, তার জন্য তাকে ছাড়া কিছুই বোঝে না, তার প্রেমে পাগল হয়ে গিয়েছে। এরপর আর কি বলার থাকে, এ কথা বিশ্বাস করার ভিত্তিটুকু মেঘালয় দিয়েছিল ইরাজকে। যেদিন সে ইরাজকে তার পিছু করতে নিষেধ করেছে, ইরাজ ওই সময় পাগলের মতো উড়েছিল পুরো শরীর। তার নিজের ভালোবাসা অন্যের অধিকারে তার তো ভূমিকা নেই তার মেঘের জীবনে। যে মেঘকে নিজের সবটুকু মনোযোগের আবদ্ধ করে রেখেছিল এতকাল, সেই মেঘ তাকে নিজের আশেপাশে ঠাঁই দিতেও নারাজ। ইরাজ কেঁদেছে অপমানের দুঃখে, মন ভাঙার যন্ত্রণায়, অধিকার হারানোর ব্যর্থতায়, আত্মমর্যাদা বোধে লাগা তীব্র আঘাতে, সবশেষে মেঘালয়কে ভুলতে চেয়ে ভুলতে না পারার অপারগতায়। সেই দিন ইরাজকে শান্ত করার শক্তি অতিমাত্রায় তীব্র অ্যালকোহলেরও ছিল না। সবশেষে সে ত্যাগ করেছিল তার মেঘকে। সে কেমন ত্যাগ, তার বর্ণনা নেই, নেই কোনো স্বরূপ। এসব মেঘালয় কোনোদিন জানতে পারবে না, ইরাজ জানতে দেবে না। সে নিজেকে লুকিয়ে চলে, সে নিজের দুর্বলতাগুলো খুব সন্তর্পণে দাফন করেছে তার বেপরোয়া চালচলনের চাদরের তলে। ভাবনাগুলো মেঘালয়ের এই ধারণায় পৌঁছেছে, সাহায্য করেছে। আজ দুপুরে আব্বু বলেছিল সে ভুলের চেয়ে বোকামি বেশি করেছে। অতীতের এই বিশ্লেষণ মেঘালয়ও যেন তাই খুঁজে পেল। আব্বু তাকে ভাবতে বলেছিল বোকামিগুলো, মেঘালয়ের মনে হলো এগুলোই তার বোকামি। সে ইরাজকে দূরে সরিয়ে দিয়েছে যেখান থেকে, তার ধ্বংসের শুরু সেখান থেকেই। এতদিন এভাবে ভাবার মন মানসিকতা করেনি, আজ যেমনটা করেছে তার মাঝে। আজ ভেবে সব কিছু এলোমেলো লাগে বড্ড। ভাবনায় বসনুল মেঘালয়ের সম্বিত ফিরে ভারী গলার আওয়াজে, রুমে যা। ইরাজের আচমকা উপস্থিতিতে মেঘালয় একটু চমকে ওঠে, তবে তা প্রকাশিত হলো না। ইরাজ এসে দাঁড়ায় পাশে। মেঘালয় একবার তাকায় ইরাজের দিকে। ইরাজ সামনের দিকে তাকিয়ে আছে। আকাশে চাঁদ নেই, মেঘে ছেয়ে আছে, সাথে মৃদু বাতাস। মেঘালয়কে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে বিরক্ত হয় ইরাজ। দাঁড়িয়ে গিলছিস কথা, রুমে যেতে বলেছি। মেঘালয় জবাব দিল, এখানে আমার ভালো লাগছে। ইরাজ কণ্ঠ একটু সিরিয়াস করে বলল, তোর ভালো খারাপ লাগার অনুভূতি জানতে চাইনি, এখান থেকে যেতে বলেছি। মেঘালয় এবার বেশ জিদের সাথে বলল, যাব না। ভেবেছিল ইরাজ এ নিয়ে খুব চটপট করবে, অথচ ইরাজ আর কিছুই বলল না। সিগারেট জ্বালাতে উদ্যত হলেই সিগারেটের ধোঁয়া এমনিতেও দাঁড়াবে না মেঘালয়া। মেঘালয় তবুও দাঁড়িয়ে রয় চুপচাপ। কিছু সময় দুজন নীরবতার পর মেঘালয়া অভিযোগের স্বরে বলে উঠল, আপনি সবই জানতেন, আমার জীবনটা আপনার কাছে একটা বাজি ধরার বস্তু মনে হয়েছিল। সব জেনে বুঝে কোনোদিন আমায় জানতে আসেননি, এটাকে ভালোবাসা বলবেন আপনি? ইরাজের গায়ে সহ্য হলো না যেন মেঘালয়ের কথাগুলো। দাঁতের মারি পিষে জবাব দিল, তোর এইসব বালের প্রশ্নের জবাব দিতে এখানে এসে দাঁড়াইনি আমি। আমাকে কে বলেছে তোকে ভালোবেসেছি আমি? আমি তোকে বলেছি কোনো দিন, নাকি কেউ বলেছে? ভালোবাসা, হাহ, শব্দটার মৃত্যুর চেয়েও বেশি ঘৃণা করি আমি। যেখানে সে এসে পুষে রাখা, সেটা তার প্রশ্নই আসে না। মেঘালয়ের কাছে ইরাজের বলা কথাগুলো বিশ্বাসযোগ্য লাগলো না যেন। আজকাল ইরাজকে বুঝতে চেষ্টা করে মেঘালয়া, কিছুটা বুঝতে সক্ষম হয়।
ইরাজের চোখে ছটফটানিগুলো মাঝে মধ্যেই নজর দেয় সে, সেখানে শুধু বিষাদ নজরে আসে। আজকাল সকলকে ছাপিয়ে নিজেকে ঘৃণা করতে ইচ্ছে করে। সকলে তাকে আদরে আগলে রেখেছিল, তা সে তুচ্ছ জ্ঞান করে যেই সিদ্ধান্তগুলো নিয়েছে সবগুলোই তাকে চরম ভোগান্তির শিকার করতে হয়েছে। আজকের পরিণতি কেবলমাত্র তার আবেগী বয়সের করা ভুল এবং বোকামির ফল। একসময় সকলেই নিজের করে আসা ভুলগুলোর উপলব্ধি করতে পারে, তবে সময় পেরিয়ে যাওয়ায় যখন কোনো লাভই হয় না। সে সমাজের চোখে সম্মান হারিয়েছে, ইরাজকে অজান্তেই নরক যন্ত্রণা দিয়ে ফেলেছে, নিজের ক্যারিয়ার নষ্ট করেছে, তাবিরের মতো অমানুষকে বিশ্বাস করার মতো নিকৃষ্টতম বোকামি করেছে। তার বদলে আবার তাকে পড়তে হয়েছে জ্বলন্ত আগুনে। আজ তা বুঝতে পারলো লাভের লাভ কিছুই নেই। আজকের পরীক্ষার ফলাফল তাকে আবারও একবার উপলব্ধি করালো সে নিজের কত বড় ক্ষতি করে বসেছে এবং সেই সকল মানুষকে ঘৃণা করেছে যারা হয়তো সত্যিই তার আপনজন। তারা তার ভালোর জন্য সবটা লুটিয়ে দিতে প্রস্তুত। তাদের যে আচরণগুলো মেঘালয়ের কাছে বিষের মতো ঠেকতো, সে আচরণে আটকে থাকলে মেঘালয়ের আজকের পরিস্থিতি আর এখনের মতো হতো না। মেঘালয়ের চুলে হাত খোপা করা ছিল, বাতাসে তা খুলে পিঠে ছড়িয়ে পড়ল। তাতে কোনো সমীহ দেখালো না মেঘালয়া। ইরাজে প্রশ্ন করলো আবার, ভালোবাসা কি ফুরিয়ে যায় কখনো? কাউকে ভালোবাসলে ঘৃণা করা যায়? ইরাজ মৃদু হেসে ফেলল। অন্ধকারে তার দৃষ্টিগোচর হয় না মেঘালয়ার। সিগারেটটা ঠোঁটের বাস থেকে নামিয়ে হাতে ধরে জবাব দিল ইরাজ, ভালোবাসা বড়ই নাজুক, স্পর্শকাতর ও মসৃণ অনুভূতি। তার উপর অবহেলা বা অধিকারহীনতার মতো ধারালো অনুভূতি দ্বারা আঘাত করা হলে ভালোবাসার সেই মসৃণ অনুভূতি প্রথমে ক্ষতবিক্ষত হয়, রক্তাক্ত হয়, যার ফলে বুকে অসহ্য ব্যথার সৃষ্টি হয়। পরে অবশ্য সময়ের সাথে সাথে সেই ব্যথা তুলনামূলক কমে যায়, সয়ে আসে। তবে ভালোবাসার অনুভূতিটা বদলাতে এক অদ্ভুত অনুভূতির জন্ম নেয়, যাকে ঘৃণা বলা যায় না। তবে সেই অনুভূতিতে আগের মতো মায়া, টান আর নেশা থাকে না। আঘাতগুলো জড়ো হয়ে এক কঠিন দেওয়াল রূপ নেয়, যে দেওয়াল টপকে নরম অনুভূতিরা উঁকি দিতে ব্যর্থ হয়ে পড়ে। সেই দেওয়ালকে বয়ে বেড়ানো দুঃসাধ্য হয়ে পড়ে খুব। মেঘালয় অভিভূত হয়ে শুনল ইরাজের মুখে ভালোবাসার এমন ঘাত প্রতিঘাতের সংজ্ঞা। ইরাজ বারংবার নতুনভাবে আবিষ্কার করাচ্ছে যেন মেঘালয়কে। আজ যেমন এই ইরাজের সাথে মিলছে না তার পরিচিত ইরাজের সঙ্গে। মেঘালয় খুব করে বুঝলো ইরাজের বলা কথাগুলো কোনো বইয়ের পাতা থেকে সংগৃহীত বাক্যমালা নয়। ইরাজের বুক ছেড়ে বেরিয়ে আসা চাপা আত্মচিৎকার ঝরে পড়া প্রতিটি শব্দে পড়তে পড়তে সপ্তাহখানিক কেটে গেছে। এর মাঝে মেঘালয়ের ভেতরে অদ্ভুত কিছু পরিবর্তন এসেছে। মাঝে মধ্যে তাকে টুকটাক খুশি লাগে, আবার কোথাও বসে মগ্ন হতে দেখা যায়, কিছু একটা ভাবে। ইরাজের কিছু কাজ পড়েছে রাজশাহীতে। সে সকাল সকাল রওনা হয়ে যাবে রাজশাহীর উদ্দেশ্যে। বারান্দার সিঙ্গেল সোফার উপর ল্যাপটপ কোলে নিয়ে কিছু কাজে ব্যস্ত সে। মেঘালয়া এই রাত করে রুমে সাফ করার কাজে লেগেছে। বিছানাটা পরিপাটি করে গুছিয়ে সোফায় এলোমেলো কুশনগুলো ঠিক করে রাখতে শুরু করলো। সে সময় দরজায় টোকা পড়ে। মেঘালয়া তাকায় সেদিকে। এই রুমে তো কেউ আসে না, আন্তরাখাম তো মোটেই না। তাহলে কি বাবা এসেছে? দ্রুত গলা উঁচিয়ে বলে উঠল, আরে নব ঘুরিয়ে ঢুকে পড়ো, কারো অনুমতি চাইছো তুমি? ইমতিয়াজ সাহেব মেঘালয়ের কথায় হাসলেন, এসে বসলেন বিছানার উপর। মেঘালয় এগিয়ে গিয়ে পাশে বসতে বসতে প্রশ্ন করলো, কি হয়েছে বাবাই? গরিবের বাড়ি হাতির কদম পড়ল যে। ইমতিয়াজ সাহেব সশব্দে হাসলেন। এবার বললেন, তাহলে তুই গরিব আর আমি হাতি? আমি কি গরিব ঠিক আছি, তবে তুমি হাতি নও। তাই বললি যে? আরে কথার কথা ছিল, এখন বলো কি ব্যাপার? ব্যাপার তো সাংঘাতিক রে বাবাই। শুধু শুধু সানস্পেড ক্রিয়েট করো না তো, জলদি বলো কি হয়েছে? তুই কাল ইরাজের সঙ্গে যাচ্ছিস। বাবাই, তোমার প্রেশার বেড়েছে নাকি? একটু পানি ঢালবো মাথায়? ইরাজ সাহেব মুখ গম্ভীর করে বলে, আমার প্রেশার লো। ও, তুমি তোমার ওই ঘাড়তারা ছেলের সাথে আমায় যেতে বলছো? রাস্তায় মেরে গুম করে দিয়ে এসে বলবে আমি হারিয়ে গিয়েছি। কিছু বলবে না, তুই তৈরি থাকবি। কে বলো? না বাবাই, আমি অন্য যে কোনো কিছুতে মেনে নিতে পারবো, এইটা বাদে। সব বাদে এইটা বলে উঠে দাঁড়ালেন ইমতিয়াজ সাহেব। মেঘালয় দাঁড়িয়ে বলল, তুমি দিন দিন নাছোড়বান্দা হয়ে যাচ্ছ বাবাই। ইমতিয়াজ সাহেব সামনে এগোতে এগোতে বলল, আগেও ছিলাম। মেঘালয়কে আর কথা বলার সুযোগ না দিয়ে চলে গেলেন এক প্রকার পালিয়ে। মেঘালয়ের যে যাওয়ার মত নেই তা না, সে আগে থেকেই ভ্রমণ প্রিয়।
তবে সমস্যা হলো যার সাথে তাকে নিয়ে যেতে বলা হয়েছে সে তো একটা রাক্ষস। সকালে ইরাজকে ডেকে তুললো ইমতিয়াজ সাহেব। মেঘালয় তখন গোসল নিচ্ছে বাথরুমে। ইরাজ জিজ্ঞেস করলো, কি হয়েছে ড্যাড, তুমি এখানে কেন? মুখ সামলে কথা বল রাজ, বাড়ি আমার, তুই আমাকে জিজ্ঞেস করছিস আমি এখানে কেন? বাবার কথায় যে রস ছিল তা বুঝতে ভুল হলো না ইরাজের। ব্রুকুসকে বলল, মনে রং লেগেছে নাকি তোমার ড্যাড? ওই সব ড্যাড ঠ্যাড ডাকবি না, যত সব ঢং। আমার বাবাদের আমরা আব্বা বলে ডাকতাম। ইরাজ চোখ উল্টায়, হাঁ করে নিঃশ্বাস নিল। বলো কি সমস্যা? মেঘালয়ে যাবে তোর সাথে। আব্বু, তোমার শরীর খারাপ নাকি? ইমতিয়াজ সাহেব মুখ থমথমে করে বলল, এমনিতেও দেখছি দুজনের মিল ভালো, অথচ বাস্তবে নেই কেন? এরপর বোঝানোর মতো করে বলল, দেখ মেয়েটার রেজাল্ট নিয়ে এখনও বিষণ্ণ। তুই তো অল্প কিছুদিনের জন্যই যাচ্ছিস, সঙ্গে একটু ঘুরে আসবে, মন ভালো থাকবে। হেলালের আমানত মেঘা, আমাদের তো দায়িত্বকে ভালো রাখা। ইরাজ উঠে দাঁড়ায়, বলল, সকাল সকাল নীতির বাণী না শুনিয়ে নিজের কাজে মনোযোগ দাও তো ড্যাড। আহা কি জ্ঞানের কথা, যেন আমি কেঁদে কেটে আমানত কোলে তুলে নিয়ে এসেছি। ইরাজ সাহেব কাপড় রাগি মুখে তাকিয়ে রইলেন ছেলের দিকে। এই ছেলে কি পয়দা করেছেন তিনি? ইরাজ বসার রুমে বসে 20 মিনিটের মতো অপেক্ষারত। মেঘালয়ে তৈরি হচ্ছে। ইমতিয়াজ সাহেব নরম কথায় ভিজিয়ে বসিয়ে রেখেছেন ইরাজকে। প্রায় আধ ঘন্টার মাথায় নেমে আসে মেঘালয়া। ইরাজের চোখ সিঁড়িতে যেতেই দৃষ্টি থমকে গেল সেখানে। ব্রু সামান্য কুঞ্চিত করে চেয়ে রইল। মেঘালয়া ম্যাজেন্ডা ও আকাশি রঙের মিশ্রণে সাজানো একটি জামদানি কাতান শাড়ি পরে নেমে আসছে। মাথা ঝুঁকিয়ে শাড়ি কুচি ধরে নামছে সে। নিচে নেমে দাঁড়িয়ে মাথা তুলে চাইল। ইমতিয়াজ সাহেব সঙ্গে সঙ্গে নিজের মনে আওড়ালেন, মাশাল্লাহ। ইরাজ ব্রুকুসকে সাথে সাথে এবার কপাল জড়িয়ে ফেললো। বেশ ভালোই মেকআপ করেছে মেঘালয়া, খুব বেশি না হলে কমও বলা যায় না। মাঝারি সাইজের চুলগুলো পিঠ ছড়িয়ে আছে। মেঘালয়ের চুল সামান্য কুকরানো, তা খুব একটা সেভাবে যেহেতু বোঝা যায় না, দেখতে খুবই আকর্ষণীয় লাগে। 3/4 হাতায় মেজেন্ডা রঙের ব্লাউজের উপর আকাশি শাড়ির আঁচলটা পরে আছে। হালকা গহনা, সাথে টুকটাক সাজ, খুব স্নিগ্ধ লাগছে মেঘালয়কে দেখতে। ওকে দেখে ইরাজের নজর ফেরায়নি। বুকের ভেতর কোথাও একটা জানি লাফালাফি লক্ষণ করলো সে। আজ মেঘালয়কে একদম তার পরিচিত ছোট্ট কিশোরী লাগছে না। যুবতী নারী শাড়িতে, পুরুষ কিসে আটকায়? পুরুষ আটকাবে কি করে? ইরাজ মেঘালয়কে আজ যেন প্রথমবার এমনই দেখে বাবার সম্মুখে দাঁড়িয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো। আচমকা নজর আটকালো মেঘালয়ের বুকের উপর ফর্সা গলায়। সেখানে চিকন একটা পেন্ডেন্ট ঝুলছে। শাড়ির আঁচল গিয়ে গলার খানিকটা নিচের অংশে পেঁচিয়ে কি যেন হয়ে গেল ইরাজের। দ্রুত চোখ সেরিয়ে এদিক ওদিক তাকালো। এলোমেলো চোখে তাকানো চারদিক। মেঘালয় বরাবরই একটু সাজসজ্জা নিয়ে আগ্রহী ছিল, যেটা ইরাজের জন্য করতে পারতো না আগেও। স্কুলের ফাংশন হোক অথবা কোথাও যাওয়ার সময় ইরাজের কটূক্তির ভয়ে সাজতে পারতো না মেঘালয়া। আর সেই ইরাজ তার সম্মুখে দাঁড়িয়ে আছে। এই ইরাজের অবশ্য তার প্রতি আচরণের অনেক পরিবর্তন এসেছে, তবুও তো ইরাজই তো। ইরাজ মেঘালয়ের দিকে তাকিয়ে চোখ ছোট ছোট করে একটা হাত প্যান্টের পকেটে দিয়ে দাঁড়িয়ে পড়ল। অদ্ভুত ভঙ্গিতে বলল, আমার সুন্নতে খাতনার অনুষ্ঠানে যাচ্ছিস? এমন মূর্তি সেজেছিস কেন? এমন কথায় মেঘালয়ের চোখ মুখ খিচে বুঝে ফেললো। ইমতিয়াজ সাহেব ঠোঁট কামড়ে ধরল। এই ছেলের কোনো মতিগতি ভালো লাগে না। মেঘালয় কিছু সময় পর চোখ তুলে ইমতিয়াজ সাহেবের দিকে করুণ মুখে তাকালো। তিনি ঘাড় নাড়িয়ে আশ্বাস দিলেন। ইরাজ ভারী পায়ে বেরিয়ে গেল বাইরে। মনে মনে আওড়ালো, আমি যেভাবে আটকে গিয়েছিলাম রাস্তার লোকজনও সেভাবেই দেখবে হয়তো। ভাবনা মাথায় আসতে আরও মেজাজ খারাপ হয়ে গেল যেন। ওভাবে গিয়ে গাড়িতে বসলো। মেঘালয় ইমতিয়াজ সাহেবের কাছে এসে মুখ ফুলে বলল, ওই ক্যাকটাসের সাথে তুমি পাঠাচ্ছ আমায়? বাবাই আল্লাহ জানে আজকে ঘাটে কি আছে। বলে গটগট পায়ে হেঁটে বাইরে যেতে যেতে কপট ক্ষোভ ঝাড়লো। ছোটবেলা থেকে জ্বালাচ্ছে, কোনো কিছুতেই শান্তি দিল না। আন্তারা খানম এতক্ষণ ইচ্ছে করে রান্নাঘরে বসেছিল। এবার একটা দীর্ঘশ্বাস ফেললেন। নির্বাক চেয়ে রইল মেঘালয়ের হেঁটে যাওয়ার অগ্রসর হওয়ার দিকে। গাড়িতে মৃদুমন্দ বাতাসে মেঘালয় ঝিম ধরে যায়। চোখটা বুঝে কখন যে ঘুমিয়ে গেছে। ইরাজ ড্রাইভ করতে করতে মেঘালয়ের দিকে কোনো সারা শব্দ না পেয়ে একবার তাকালো। আবারও সেই এলোমেলো অনুভূতি আটকে গেল মেঘালয়ের গলায়। চোখ বন্ধ করে সিটে হেলান দেওয়া মেঘালয়া। বড্ড আদরে লাগছে মেঘালয়কে দেখতে।
তাড়াত করে নজর সরিয়ে সামনে তাকায় ইরাজ। স্টিয়ারিংয়ে এক হাত সরিয়ে হা করে হাত দিয়ে মুখটা চেপে ধরে, ঘাম মোছার মতো করে নাড়ালো। জোরে জোরে শ্বাস নিল ইরাজ। এই অনুভূতির সাথে ইরাজ কোনোদিনও আবার পরিচিত হতে চায়নি, এখনও চাইছে না। তবে মস্তিষ্ক যেন এর ঘোর বিরোধিতায় নেমেছে। এতদিন মেঘালয়কে দেখেছে, এক ঘোরে থেকেছে, তবে কোনোদিন মেঘালয়ের প্রতি এমন অনুভূতিদের সাড়া দিতে দেখেনি। বরং মেঘালয়কে দেখলেই বুকের ব্যথারা নড়ে চড়ে উঠত যেন। আজ অনুভূতি কিছুটা লক্ষ্য করলো ইরাজ নিজের মাঝে, যা সে বুঝে উঠতে চায় না। অনুভব করতে চায় সে, অনুভূতির মিথ্যা প্রমাণ করতে চাইছে যেন। নদীর ঘোলাটে পানি, বালিময় সেই নদীর তীর, আশেপাশের লোকজনের সমাগম যথেষ্ট। বিকালের কয়েকদণ্ড পেরিয়েছে যেন। সূর্যের সেই নদীর দিগন্তে যেন নিজেকে পানির মাঝে আড়াল করে লুকাতে ব্যস্ত। মেঘালয় গাড়ি থেকে নেমে দাঁড়ালো রাজশাহী জেলার পদ্মার পার। ইরাজের কাজ শেষ হয়েছে 5 মিনিটে। এক ক্লায়েন্টের সঙ্গে লেনদেনের ব্যাপারটা মেটাতে এসেছিল ইরাজ। মেঘালয় ভেবেছিল এবার হয়তো ফিরে যাওয়ার পালা। রাস্তাঘাট তো আর চেনা যায় না। একসময় ইরাজ এসে গাড়ি থামালো এই নদীর পাড়ে। মেঘালয়ের সব ভুলে অভিভূত দৃষ্টিতে চেয়ে দেখল নদীর পানিতে চিকচিক করা অস্তমিত সূর্যরশ্মির দিকে। প্রতিটি ঢেউয়ে ঢেউয়ে সূর্যের আলো, স্রোতের ঝাঁকে ঝাঁকে কমলা লাল রঙের প্রভা। আস্তে আস্তে হেঁটে সে পানির দিকে এগিয়ে যায়। উঁচু হিলের চোখা প্রান্তিক বালুর মাঝে গেঁথে যাচ্ছে, হাঁটার তালে আবার উঠে আসছে। দারুণ উপভোগ্য লাগছে ব্যাপারটা মেঘালয়ের কাছে। নদীর দিকে তেড়ে আসা বাতাস মেঘালয়ের লম্বা শাড়ির আঁচল পতাকার মতো উড়িয়ে নিয়ে যাচ্ছে মাঝে মধ্যে। সাথে চুলের বেপরোয়া জ্বালাতনে এক মুহূর্ত মেঘালয়ের চরম উপভোগ করছে। নদীর এই অসামান্য রূপ দেখে নদীকে জিজ্ঞেস করতে ইচ্ছে করলে হয়, তুমি এত স্নিগ্ধ আর এত সুন্দর কেন? তোমার কি কোনো বিষাদ নেই? তোমার যে কোনো বাধা নেই? এত রূপ, এত মাধুর্য, প্রবাহমান জলরাশি, অহংকারের নিশ্চয়ই তোমার সর্বদিকে সমৃদ্ধ। একটু ধুয়ে দেবে আমায় আমার বিষাদগুলো? তোমার বুকে খুলে বেড়ানো ওই টলমলে জলে আচমকা নিজের পাশটায় ফাঁকা লাগলো। বেরিয়ে এলো চট করে নদীর মুগ্ধতা থেকে। হন্য হয়ে চারিদিকে তাকাতেই দেখলো পেছন থেকে ইরাজ হেলে দুলে ওর দিকে এগিয়ে আসছে। হাতের দিকে তাকিয়ে দেখে মেঘালয়া বিস্মিত চোখে চেয়ে রয়। ততক্ষণে ইরাজ এসেছে কাছে দাঁড়ালো। মেঘালয় এক দৃষ্টিতে চেয়ে আছে ইরাজের হাতে থাকা আকাশি আর গোলাপি রঙা রেশমি চুড়ির দিকে। ইরাজ বিরক্ত ভঙ্গিতে বলল, হাতটা এগিয়ে দে। মেঘালয়া ঠিক ঠাহর করতে পারেনি কথাটা, সে বিস্ময় কাটাতে ব্যস্ত। ইরাজ হুট করে মেঘালয়ের বাঁ হাত চেপে ধরল, নিচের দিকে আনলো। বাঁ হাতের ওপর শাড়ির আঁচলটা মেলে আছে, তা খানিকটা তুলল। দু রঙের চুড়িগুলো খুব যত্ন করে রং মিলিয়ে সাজাতে থাকলো। মেঘালয়ের বিস্ময় কাটার বদলে আকাশ ছুঁয়েছে এবার। চুড়িগুলো মেলাতে মেলাতে গম্ভীর স্বরে বলল, শাড়ি পরেছিস গায়ে আর হাতটা বিধবা বানিয়ে রেখেছিস? এরকম কথা কেউ কখনো ভারী কণ্ঠে বলতে পারে? তবুও শুনতে অদ্ভুত লাগলো মেঘালয়ার। একটু মধু বিকৃত করলো যেন। মুখের অস্পষ্ট স্বরে কিছুটা আর্তনাদ বেরিয়ে এলো। চুড়িগুলো হাতে পরিয়ে দিল ইরাজ। চুড়ির মাপ পারফেক্ট, যে জন্য হাতে ঢুকাতে গিয়ে একটু ব্যথা পেয়েছে মেঘালয়া। ইরাজ বলল, তোর শাড়ির এই রঙটা কি একটু গাঢ় বেশি? এমন রাগটা চুড়ি তো পেলাম না, এই হালকা গোলাপিটাই ছিল। মেঘালয়া অস্পষ্ট উচ্চারণ করে, মেজেন্ডা। এরপর আনমনেই হাত ঝাঁকি দিয়ে তাকিয়ে রইল হাতের দিকে। মুখে দুর্বোধ্য মিটিমিটি হাসি। অতিরিক্ত সুন্দর বলে মনে হলো চুড়িগুলো। আসলেই চুড়ি সুন্দর, নাকি চুড়িগুলো পাওয়ার অনুভূতি জটিলতম সুন্দর? মেঘালয়া জানে না। ইরাজকে ছেড়ে এতক্ষণে নদীর কিনারায় গিয়ে পকেটে হাত গুজে জারিয়েছে। তখনই চোখে পড়ল মেঘালয়ার একটা ছোট ছেলে চুড়ি ভর্তি আলনা নিয়ে এদিক সেদিক নদীর পাড়ে ঘুরে বেড়াচ্ছে। তার চোখে পড়েনি আগে। তবে ইরাজ দেখলো কখন, আর কিনতেই বা গেল কখন? মেঘালয়া সেদিক থেকে নজর ঘুরিয়ে ইরাজের দিকে তাকায়। পেছন থেকে দেখলো টান টান হয়ে দাঁড়িয়ে আছে। নজর বিদ্ধ নদীর শেষ ওই দিগন্ত ধোঁয়াশায়। চোখ কুচকে নিচের দিকে সামান্য হেসে ফেললো মেঘালয়া। আবার সামলে নিল নিজেকে। ইরাজের পাশে গিয়ে দাঁড়ালো নিঃশব্দে। কিছুক্ষণ পর ইরাজ নদীর বুকে নজর আটকে হঠাৎই মুখ খুলল। অদ্ভুত অভিব্যক্তি স্বগরোক্তি করলো, বুঝলি মেঘ, জীবনটা এই প্রবাহমান নদীর মতো। যে স্রোতে হারিয়ে যায় নদীর ধারাবাহিকতা, তা ফিরে আসে না। নদীর সেই শূন্য হাহাকার আবার বুক ফেটে ওঠে, তর্জন গর্জন করে কুলকিনারায় ভাসায়। নদীর সেই আর্তনাদকে লোকে সাধারণত জলোচ্ছ্বাস নাম দেয়। মেঘালয় চমকে ওঠে। সে না কিছুক্ষণ আগে নদীকে সর্বসুখী ও সুন্দর বলে এলো। এই স্নিগ্ধ নদীরও হাহাকার আছে?
সেই পানিতে তার সমস্ত বিষাদ ধুয়ে দেওয়ার অনুভূতি জানিয়ে এলো নদীকে। নদীর টলমলে পানি কি আবিষ্ট নজরে চেয়ে দেখলো, নেশাগ্রস্তের মতো জিজ্ঞেস করলো, আজ যে স্রোতগুলো নদীর মাঝে, নদীর বুকে থেকে যায়, তারা কি নদীর আপন? ইরাস মনে হয় একটু হাসলো। মেঘালয় নদীর পাড়ের দিকে তাকিয়ে আছে। মাঝে মধ্যে মৃদুমন্দ ঢেউ এসে কিছু কিছু বালুর ধুলোয় মিশিয়ে নিয়ে যাচ্ছে অদৃশ্যে। আপন বলতে কি বুঝিস তুই? মেঘালয় মৃদু হেসে জবাব দেয়, বুঝি না। একইভাবে ইরাজও বলে, আমিও। সন্ধ্যা নামবে প্রকৃতিতে খুব শীঘ্রই। ইরাজ মেঘালয়কে তাড়া দিল, চল হাঁটি। মেঘালয় ইরাজের আগে হাঁটছে। শাড়ির আঁচল বড় হওয়ায় হাওয়ায় মাটিতে ছুঁছে, আবার গড়িয়ে গড়িয়ে এগিয়ে যাচ্ছে। তা দেখে ইরাজ কপাল কুঁচকালো, চট করে আঁচলটা হাতে তুলে নিল। আকাশি রঙা শাড়িতে শোভা পাচ্ছে এক যুবতী। সে হাঁটছে সম্মুখে, তার পেছন তার শাড়ির আঁচল ধরে এগিয়ে চলছে বিরক্তিতে বোধ হয়ে ওঠা এক পুরুষ। এই দৃশ্য মনে হয় সেখানে উপস্থিত সকলেই বেশ আগ্রহ সঙ্গে উপভোগ করলো। ইরাজ ধমকে উঠে, নদীর পর ঝাড়ু দেওয়া ট্রেন নিয়েছিস? শাড়ির আঁচল ঠিক রাখতে পারিস না? শাড়ি পরতে কে বলেছিল তোকে? মেঘালয় ছোট ছোট চোখ করে পেছনে ফিরে আঁচলটা নিল ইরাজের হাত থেকে। মুখ ভেঙচি কাটলো যেন গোপনে। মাগরিবের আজান পর সন্ধ্যার চাদরে ঢেকে পড়া নদীর কিনারা যেন সেজে উঠল আরেক রূপে। মেঘালয় ফুচকা, ঝালমুড়ি, কুলফি, মালাই এরকম বহুত কিছু খাওয়ার পর খেলো আবার কামরাঙা মাখা। একদম ঠোঁট মুখ লাল করে ফেলেছে ঝালে। খাওয়ার সময় ঝাল লেগেছিল বটে, তবে তা পরোয়া করার সময় মেঘালয়ের কোথায়। ইরাজ ব্রুকুজকে দেখেছে শুধু। খাওয়া শেষ করে থামানোর পর ঝাল এসে হানা দিল এবার। মেঘালয় ঘেমে উঠেছে। ছটফট করতে করতে ইরাজকে বলল, পানি এনে দিন, পানি খাবো, মুখ জ্বলে যাচ্ছে। ইরাজ এবার বেশ আরাম করে বসলো চেয়ারে হেলান দিয়ে। রিল্যাক্স মোডে আছে সে মেঘালয়ের হাল দেখে। সেভাবেই বলল, মুখ না জ্বললে এনে দিতাম, একটু উপভোগ কর ঝালটা। মেঘালয় কটমট করে তাকায়, দাঁত লাগিয়ে বলে, ক্যাকটাস দিন, টাকা দিন, আমি কিনে আনছি পানি। ইরাজ ভ্রু গুছিয়ে ধরে, ও টাকা আমি দেব? পানি কিনে আনবি তুই? তুই টাকা দে, পানি আমি কিনে আনছি। মেঘালয়ের ঠোঁট জ্বলছে। ঠিকমতো ঝগড়া করতে পারছে না ঠিকই, তবুও নাক গাল ফুলিয়ে বলে উঠল, আচ্ছা তো আপনার মানিব্যাগ ফাঁকা, জেনে ধন্য হলাম। আগে বলতেন একটু কম খেতাম তাহলে। ইরাজ চোখ চারদিকে ঘুরিয়ে আবার দৃষ্টিপাত করলো মেঘালয়ের দিকে। একটু এগিয়ে এসে মেঘালয়ের দিকে ঝুঁকে আস্তে করে শান্ত গলায় বলল, এই পাবলিক প্লেসে থাপ্পড় খেলে কেমন লাগবে তোর? মেঘালয় ইরাজের মতো করে বলল। সে এক মোহনীয় অনুভূতি। এমন পরিস্থিতিতে এমন একটা পাল্টি খাওয়ার কথায় ইরাজ অপ্রস্তুত হয়ে উঠল। মুখটা গম্ভীর করে উঠে গেল চেয়ার থেকে। মেঘালয় নিজেও উঠে দাঁড়ায়। তার সম্মুখে এসে দাঁড়ালো দুটো ছেলে। তারা অবশ্য এখনও কিছু বলেনি। মেঘালয় ব্রুকুচকে তাকিয়ে আছে। এখানে সামনে দাঁড়ানোর কারণ কি? ছেলে দুটোর মাঝে একজন জিজ্ঞেস করে, একাই নাকি, কেউ আসেনি সাথে? ইরাজ এসে পাশে দাঁড়ায়, হাতে পানির বোতল। মেঘালয় অদ্ভুত এক কাণ্ড করে বসলো। দ্রুত এগিয়ে গিয়ে ইরাজের বাহু চাপটে ধরলো। গা ঘেঁষে দাঁড়ালো, যেন বিনা বাক্যে বুঝিয়ে দিল, ওহো একা আসেনি, আমার ক্যাকটাস এসেছে আমার সঙ্গে। ছেলেগুলো মেঘালয়ের বয়সেরই। এদিকে ইরাজ তো জলযন্ত্র পুরুষ। সন্ধ্যার আধো আলোয় স্পষ্ট ইরাজের জ্বলন্ত চোখ, শীতল চেহারাখানা। দুজন আস্তে করে কেটে পড়ল। মেঘালয় চেয়ে রইল সেই দিকে। কয়েক মুহূর্ত পার হওয়ার পর আচমকা নিজের দিকে খেয়াল করতেই ছাড়া দিয়ে হাত বের করে এনে দূরে ছিটকে দাঁড়িয়ে মাথা নত করে ফেলল। সেইটা বড় কথা না। বড় কথা হলো, মনে হলো মেঘালয়ের চেয়ে ইরাজ বেশি অপ্রস্তুত হয়ে পড়েছে ঘটনাখানিতে। ছোট ঠোঁট চেপে এদিক ওদিক অগোছালো দৃষ্টি ফেললো। তড়িঘড়ি মেঘালয়ের হাতে বোতল ধরিয়ে দিয়ে সামনের দিকে এগিয়ে গেল। মেঘালয় বোতল হাতে হঠাৎই ভাবে, ইরাজকে লজ্জা পেয়েছে। ছেলে মানুষের আবার এইসব ছোটোখাটো বিষয়ে লজ্জা। তবে ইরাজ তো এমনই, সে জানে। আগেও ইরাজ কোনোদিন তার দিকে আকর্ষণ অনুভব করেছে কিনা, এমন কিছু তার আচরণে প্রকাশ পায়নি কখনোই। ইরাজের মুখে সেই অপ্রস্তুত ভাবখানা মনে পড়তে মাথা নত করে ফিক করে ঠোঁট চেপে হেসে ফেলল মেঘালয়া। কপালে হাত ঠেকিয়ে মুখটা আড়াল করে ফেলল যেন। শুক্রবার দিন বাড়িতে ইমতিয়াজ সাহেবের এক ব্যবসায়ীর ক্ষেত্রে পরিচিত লোকের পরিবার আসছে। এরকম মাঝে মধ্যে অনেকেই আসে। আন্তারা খানম বহু দ্বিধা সংকোচ কাটিয়ে শেষমেশ উপস্থিত হলো মেঘালয়ের রুমের সম্মুখে। মেঘালয় আন্তারা খানমকে দেখে বিশেষ একটা খারাপ বা ভালো কিছুই প্রতিক্রিয়া দেখালো না। আজকাল ভয় হয় খুব, সেই সঙ্গে পুরানো ব্যথা। না জানি কী কথা শোনাতে এসেছে। আন্তারা খানম নিরস গোমরা মুখে কোনো রকম শিরোনাম ছাড়াই বলল, গোসল করে একটা শাড়ি পরে নিও, মেহমান আসছে। মেঘালয় কিছু বলল না। আন্তারা খানম চলে গেল। যেহেতু ইরাজের বিয়ে ঘটা করে অনুষ্ঠান করা হয়নি, আর তাছাড়া মেঘালয় বাড়ির বউ,
ওই ক্ষেত্রে ঐতিহ্য তো বটেই, বাড়ির বউ শাড়ি পরবে। মেঘালয় অনিচ্ছা সত্ত্বেও শাড়ি বের করলো আলমারি থেকে। শাড়ি তার মোটেই আছে 3টা। একটা বিয়ের শাড়ি, সেটা অবশ্য খুব ভারী সাজের নয়, ইচ্ছে করলে এমনিতেও পরা যায়। তবুও মেঘালয় বাকি দুটোর মাঝে দেখলো একটা সেদিন পরে গিয়েছিল। এই দুটো শাড়ি মেঘালয়ের আগের কেনা, সে ফুফাতো বোনের বিয়েতে এবং কলেজের বিদায় অনুষ্ঠানে কিনেছিল। সেটা নেড়েচেড়ে দেখতে থাকলো। ইরাজ হন্তদন্ত হয়ে রুমে প্রবেশ করলো। সে আজ সকাল সকাল বেরিয়েছিল কোথাও। মেঘালয় একবার তাকালো, বড় অস্থির আর অগোছালো লাগছে দেখতে ইরাজকে। ঘামান্ত শরীর, এলোমেলো চুল। চমকপ্রদভাবে নজরে এলো ইরাজের হাতে সদ্য হওয়া ক্ষতটা। মেঘালয় উঠে দাঁড়ালো। ইরাজ ব্যস্ত হয়ে কিছু খুঁজছে। মেঘালয় জিজ্ঞেস করলো, কি খুঁজছেন? হাত কাটলো কি করে? ইরাজ কেবল প্রথমের প্রশ্নটারই জবাব দিল, স্যাভলন কোথায় রেখেছিস? আপনি বসুন, আমি দিচ্ছি। ঘরের জিনিস উলটপালট করতে কে বলেছে তোকে? মেঘালয় ড্রেসিং টেবিলের কাজ খুলে ওপরের তাক থেকে স্যাভলন বের করতে করতে বলল, ঘরট উলটপালট তো করার দায়িত্ব অ্যাকচুয়ালি আপনার। হাতের ব্যথায় মাথা ঠিক নেই আপনার। আমার কথা বলে ফেলেছেন। আমি তো কেবল ঘরে পরিচর্যা করি, সব কিছু তার সঠিক জায়গায় গুছিয়ে রাখি। মেঘালয়ের শীতল জবাবে ইরাজ মুখ ভার করে আর চোখে তাকিয়ে রইল। তুলো নেই ঘরে। মেঘালয়ের টিস্যুর বক্স থেকে কয়েক টুকরো টিস্যু এনে ইরাজের পাশে বসলো। ইরাজ খপ করে কেনে নিল অ্যান্টিসেপটিভের বোতলটা। বলল, বহু জ্ঞানের বাণী শুনিয়েছিস, এইবার গিয়ে আমার খাবারের ব্যবস্থা কর। প্রাথমিক চিকিৎসা দেই আগে, তারপর খাবার। না, তো চিকিৎসা লাগবে না। দেখা যাচ্ছে তোর হাতে এখানে জীবাণু লেগে ইনফেকশন হয়ে গেল। মেঘালয় এবার রেগে যাওয়ার কথা থাকলেও কেন জানি ঠোঁট চেপে হেসে ফেলল। ইরাজের হাত থেকে স্যাভলনের বোতল নিয়ে তাতে টিস্যু ভেজালো। ইরাজের হাত ধরতে কেমন দ্বিধা হচ্ছে, যদি ছিটকে নেয় বা কটূক্তি করে। মেঘালয় মিনমিন করে বলল, হাতটা দিন। মেঘালয়ের ভাবনাকে মিথ্যে করে ইরাজ বিরক্ত মুখে হাতটা এগিয়ে দিল। স্যাভলন ক্ষত হতে লাগতেই ইরাজের বদলে মেঘালয় মুখ কুঁচকে নিল। ইরাজ তা দেখে অপ্রস্তুত ভঙ্গিতে বলল, এক প্রাণ দুই দেহ হয়ে গেল নাকি তোর? আমার বদলে তুই কাঁদছিস কেন? মেঘালয় মনে মনে কপাল চাপড়ায়। সে নাকি কাঁদছে? আল্লাহ, কি মুসিবত তেরা লোকের হাতে চলে সে। মেঘালয় এতক্ষণে জিজ্ঞেস করলো, কি করে কাটলো হাত? তোর পুরানো আশিককে আজ বাজারে পেয়েছিলাম। মেঘালয় দ্রুত মাথা উঁচিয়ে তাকালো। মারপিট করে এসেছেন আপনি? মারপিট করব কি উপলক্ষে? মেঘালয়ের চোখের পাতা ঝাপটালো। কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে রইল। বলল, তারপর এগিয়ে গেলাম। কানে কানে একটা তরতাজা খবর দিয়ে এসেছি। মেঘালয় প্রশ্নাত্মক নজরে ব্রু কুঁচকে চেয়ে রইল। ইরাজ কণ্ঠ খাদে নামিয়ে মেঘালয়ের কাছে এগিয়ে গিয়ে ফিসফিস কণ্ঠে বলল, বলেছি প্রেম তো তুই করেছিস, বাসরাতের বেনিফিটটুকু আমি নিয়ে নিয়েছি। আমি ব্যবসায়ী মানুষ তো, লসের পক্ষে নেই। মেঘালয় এমন একটা কথা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। সে কোনো রকম প্রতিক্রিয়া দেখাতে ভুলে গেল। কিছু পর মুহূর্তেই কী যেন হলো, জ্ঞান ফিরল তার। সঙ্গে সঙ্গে মাথা নিচু করে নিল। আচমকায় হাসি এসে জড়ো হলো ঠোঁটের কোণে। তবে ভাবনা কিছু আসতে কপাল কুঁচকে বলল, আর তারপর মেরেছেন? ওহো, তার জন্য তো দরদ। মানুষের পিড়িত দেখতেও ভাল লাগে। শালা আমরা কি করলাম জীবনে? মেঘালয় কাটমট চোখে ক্ষতস্থান চেপে ধরল। ইরাজ মৃদু চিৎকার করে বলল, খান্নাস, আমি শুধু জানতে চাইছি কাটলো কি করে। বাড়িতে ঢোকার সময় আম্মা একটা দা আর নারিকেল দিল শরীর চর্চা করার জন্য। শালা নারিকেল এত সফট, আর দাঁতে তো ধার নেই। ছুটে এসে হাতে লেগেছে। দায়ের অন্তত তোর মুখের মতো ধার থাকলো এই ঘটনা ঘটতো না। মেঘালয় ভাবলো, এলো কি নিজের তেরামিতে জোর করে শক্তপোক্ত নারিকেলকেও সফট বানিয়ে ছেড়েছে। কোন হাতে দা ধরেছিল যে ছুটে এসে হাতে লেগেছে? ডান হাতে কি করে লাগলো? বলল, তা ভালো, তবে যদি আপনার মুখের মতো ধার থাকতো, না জানি হাতটাই কেটে যেত। হাত ছাড়িয়ে নিল, গম্ভীর মুখে তাকায়। উঠে চলে যেতে অগ্রসর হলেই মেঘালয় জিজ্ঞেস করে, খাবার কি রুমে এনে দেবো? খাবো না, বাইক ধুয়ে আসি, বাপ অপেক্ষা করছে। খাবারের চেয়ে জরুরি আপাতত। নিচে নামতেই আতারা খানম গালি ঝাড়লেন কয়েকটা। দামড়া ছেলেকে খাওয়ার জন্য তাড়াতে হয়। ইরাজের শরীর অবধি বোধহয় পৌঁছানো না কথাগুলো। ডেটলের সুরক্ষা আছে তার চারিপাশে। মানুষের কথার পরিপ্রেক্ষিতে নির্লিপ্ত হেঁটে হেলে দুলে বাইরে বেরিয়ে গেল। ইমতিয়াজ সাহেব অপেক্ষারত সেখানে। গাড়ি ধোয়া দিবস আজ বাপ ছেলের। তার যে হাত কেটেছে তা তো আন্তারা খানম জানেন না। ডান হাতের ক্লান্তি আসার বাম হাতের চেষ্টা করতে গিয়েই এই অকাজটা হয়েছে। বাম হাতে এমনিতেও স্বাভাবিক চেয়ে জোর কম থাকে। নারিকেলে কোপ দিতেই ব্যালেন্স ছুটে গিয়ে ডান হাতে লেগেছে।
তারপর বাকি নারিকেলগুলো ইমতিয়াজ সাহেব ভেঙেছেন, ইরাজকে পাঠিয়েছেন সেবা নিতে। সেই নারিকেল দিয়ে আন্তারা খানম বানাবেন মিষ্টি জাতীয় কোনো খাবার। মেঘালয় শাড়ি নিয়ে বাথরুমে ঢুকলো। এই বাড়িতে থাকলে কেউ অলস হয়ে থাকবে। আগে 3 জন, এখন 4 জন পরিবারে। সারাদিনে বাড়তি কোনো কাজ নেই এবং যা আছে আন্তারা খানমও আয়সা করে ফেলে। আন্তারা খানম মেঘালয়কে ডাকে না কোনো কাজে, সে সারাদিন রুমের মাঝে পড়েই থাকে। গোসল শেষ করে মেঘালয় চুল ঝাড়তে ঝাড়তে বের হয়। পরানো তার আসমানি ও সাদা রঙের মিশ্রণে সজ্জিত একটি শাড়ি। কলেজের পোশাকটাও এই 2 রঙের ছিল বলেই সকলেই এই শাড়িটাই কিনেছে বিদায় অনুষ্ঠানে। মেঘালয় এই সুযোগ পেয়েছিল কারণ ইরাজ তার থেকে তখন বহুদূরে নিজেকে গুটিয়ে নিয়েছে। ইরাজ রুমে ঢুকতেই মেঘালয়কে এমন অর্ধভেজা শাড়িতে ভেজা চুলে আনমনে তোয়ালে ঘষতে দেখে এগিয়ে আসলো। তরাত করে পুরুষের হৃদয় থমকে গেল যেন। পা উঠল না ইরাজের। শাড়ির কুচি অবধি ঠিক থাকলেও উপরে কোনো রকম শাড়ির আঁচলটা চিকন করে বুকের মাঝে কাঁধে তুলে রেখেছে। আচমকাই ইরাজের মনে হলো মেঘের শরীরে মেঘে বরণ শাড়ি। না না, ঝড়ের মেঘ নয়, বরং শরতের আকাশে নীল আসমানি ও সাদা ঝরঝরে ভেসে বেড়ানো পেঁচা তুলের মতো মেঘ। মেঘালয়কে ইরাজ আর প্রথম দেখলো এইভাবে, প্রথমবারের মতো দেখলো। ইরাজ ঠিকমতো আগে কোনোদিনও মেঘালয়ের দিকে তাকায় না। তার অনুভূতির সঙ্গে তার আচরণ মেলেনি কোনো দিন। সেই সংকোচই কাটিয়ে উঠতে পারতো না। মনে হতো মেঘালয়তে আটকে সে বড় অবাঞ্ছিত কাজ করে বসেছে। মনকে সংযত না করতে পারলেও নিজের আচরণ ও নজরকে নিয়ন্ত্রণ করেছিল সে কষে। যখন মেয়েটার মায়ায় পড়েছিল ইরাজ, অধিকার হানা দিয়েছিল এই মেয়ের জন্য, তখন মেঘালয়ের 14 বছরের কিশোরী, খুব ছোট না হলেও যুবতী ছিল না, যাকে ইরাজ সর্বদা রক্ষা করেছে, তার প্রতি অধিকার না জেগে যেত কোথায়। আর সেই মেঘালয়ে তার বউরূপে তার ঘরে এমন নারী বেশে দাঁড়িয়ে পুরুষের মনে ধাক্কা লাগলো কোথাও একটা। তবে কতক্ষণ? তার নিয়ন্ত্রণ ক্ষমতা যে অসীম হয়ে উঠল মাত্রই। নজর দ্রুত ফেরিয়ে চারদিকে অপ্রস্তুত দৃষ্টি ফেলল। মেঘালয়া ইরাজকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে ফেলল। ইরাজের শরীর ভেজা, হাতে পায়ে ময়লা লেগে আছে। রেগে উঠল মেঘালয়া। এইভাবে রুমে ঢুকেছেন? সব কিছু পরিষ্কার করে গোসলে ঢুকেছি। ব্যাককল বেটা ছেলে। ইরাজ গম্ভীর কণ্ঠে ভার মুখে শুধায়। শাড়ি কেন পরেছিস? মেঘালয়া তাকায় ইরাজের এরকম রাসভঙ্গির গলা শুনে। দৃষ্টি ফিরিয়ে নিজের দিকে খেয়াল হতে লজ্জায় ভেঙে পড়ল মেঘালয়া। তড়িৎ গতিতে ঘুরে দাঁড়িয়ে দ্রুত শাড়ির আঁচল জড়িয়ে নিল শরীরে। তারপর আড়ষ্ট ভঙ্গিতে বোধ হয়ে মৃদুস্বরে জবাব দিল, মামুনি বলেছে। ইরাজ কপালে ভাঁজ ফেলে বলল, কোন দুঃখে? বাড়িতে মেহমান আসার দুঃখে? মেহমান আসলে শাড়ি পরতে হয়? কোন বলদের হাতে কোন কিতাবে ছাপা হয়েছে এই বাণী? মেঘালয় প্রতিবাদ করে উঠে, আপনার মতো পাঁচশো লোক আর না হোক, অন্তত আমি তো মোটেই নই। ওয়েট, নিজে তো বাইরে ছিলেন, হাওয়ার মতো সাহেব সেজে বেড়ান। ছোটবেলা থেকে অত্যাচার করে যাচ্ছেন, এটা করতে পারবা সেটা করতে পারবা না। কথাগুলো ফুরালো না। ইরাজ গম্ভীর মুখে চেয়ে রইল। তাতেই থেমে গেল মেঘালয়া। ইরাজ তির্যক দৃষ্টি মেলে চেয়ে রয়েছে মেঘালয়ের দিকে। মেঘালয় এলোমেলো হয়ে উঠল। সে ইরাজের সম্মুখে আবার অভিযোগ করে উঠছে। যদিও কথাগুলো সে জটিল কিছু ভেবে বলেনি, কিন্তু ইরাজ তো বেকা। ইরাজ ভ্রু কুঁচকে আগ্রহী স্বরে জিজ্ঞেস করলো। এরপর মেঘালয় মাথা নত করে নিল। ইরাজ আবারও বলল, কন্টিনিউ। আর কি করেছি বল, আমারও মনে নেই অত, বল শুনে মনে করি। মেঘালয় মুখ খোলার আগেই ইরাজ হন করে বাথরুমের দিকে চলে গেল। মেঘালয় হতাশার একটা শ্বাস ফেলল। অতিথিদের বিদায় দিয়ে সন্ধ্যা হলো। তারা আজ দেখলো ইরাজের বউকে। মেঘালয়ের জন্য কিছু উপহার এনেছে বটে, তবে সেটা খুলে দেখার অবকাশ পায়নি মেঘালয়া। ইরাজ সেই সকাল থেকে এখনও অভুক্ত। আন্তারা খানম নিজে ব্যস্ত সহকারে সারাদিনের ব্যাপারটি খেয়াল না করলেও এবার চিৎকার শুরু করলো। তবে সেটা অধিকাংশ দোষ বেঁকে বসলো মেঘালয়ের উপর। সে তার স্বামীর যত্ন নেয় না। মেঘালয় শুনে কোনো জবাব দিল না। টেবিল থেকে খাবার বেড়ে নিয়ে উপরে চলে গেল। তারপর ইরাজ তো খায়নি। হাতের ক্ষত ডান হাতের তালু জুড়ে, সেখানে চামচ দিয়ে খাওয়ারও উপায় নেই। আন্তারা খানম জানে না এই বিষয়ে। ইরাজ বেশ প্রয়োজন মনে করেনি তাকে জানানোর। শুধু উত্তেজিত হয়ে পড়বে। মেঘালয় রুমে এসে দেখলো ইরাজ রুমে নেই। খাবারের প্লেটটি টেবিলের উপর রেখে বারান্দায় গিয়ে দাঁড়ালো ইরাজের পেছনে। মেঘালয় অবিশ্বাস নজরে তাকায়। ইরাজ আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। হাতে সিগারেট নেই। কোথাও একটা ভালো লাগা কাজ করলো যেন। ইরাজকে সিগারেট খেতে দেখলে সে নিজেও ভেতরে চাপা একটা অনুভূতি কাজ করে আজকাল। মেঘালয় মৃদুস্বরে ডাকে বলল, খাবার এনেছি, রেখে দে, পরে খেয়ে নেব। ওহো, এক্ষুনি? ইরাজ দেহ সামান্য ঘাড় ঘুরিয়ে তাকালো। বাধ্যতামূলক?
অনেকটা তাই। ইরাজ এই পরিবর্তনে কঠিন কোনো কথা না বলে বরং নিজের অপারগতা প্রকাশ করলো। হাতে খেতে পারবো না, আম্মা খাইয়ে দিলে খাচ্ছি, রেখে দে। মেঘালয় বিস্মিত হয়। সে ইরাজকে খাওয়ার বাধ্যতা তো দিয়েছে, অথচ তার পরিপ্রেক্ষিতে ইরাজের এমন শান্ত উত্তরে মেঘালয়া ভরকে গেল। সে যা বলতে চাইছে তা কাটিয়ে উঠতে পারছে না মেঘালয়া। সংকোচ লাগছে। এক সময় ইতস্তত করতে করতে বলেই ফেলল, আমি খাইয়ে দেই যদি আপনার অস্বস্তি না থাকে। ইরাজ কিছুটা সময় নিয়ে পেছনে ফিরে তাকায়। কিছু না বলে বরং নিঃশব্দে রুমে গিয়ে সোফার উপর বসলো খাবারের সম্মুখে। মেঘালয় খাবার তুলে কাপা কাপা হাতে ইরাজের সম্মুখে ধরে। তার ছোট হাতে ছোট্ট একটা লোকমার খাবার ইরাজের মুখে তুলে নেয়। মেঘালয়ের হাত কাঁপছে মৃদু, তবে তার বুকের কম্পন সে তো আন্দোলিত হয়ে উঠছে প্রতিক্ষণে। তা বুঝলো অভিমান ত্যাগী পুরুষটি। অদ্ভুত এক অনুভূতি ছেয়ে যাচ্ছে ক্রমশ ভেতরটা মেঘালয়ার। ইরাজ নির্লিপ্ত ভঙ্গিমায় খেয়ে যাচ্ছে। মেঘালয়ের এই নীরব ছটফটানি হয়তো তার বুঝতে দৃষ্টিগোচর হয়নি। মেঘালয়ের মস্তিষ্কের সংবেদনশীল জায়গাগুলো বিভিন্ন রকম বার্তা জানিয়ে যাচ্ছে তাকে। সামনে বসে থাকা এই পুরুষটি তার স্বামী এবং তারই গালে আসছে খাবার তুলে দিচ্ছে নিজ হাতে। চোখটা বুজে ফেলল। নিঃশ্বাস প্রশ্বাস ভারী হয়ে উঠছে তরতর ক্রমশ। আগে ইরাজের সম্মুখে আসলে এমন হতো না, তবে আজকাল হয়। আড়ষ্টতা হানা দেয় বড্ড। এক প্লেট খাবার কি সারা রাত ধরে খাওয়ানোর পরিকল্পনা আছে তোর? দিচ্ছিস মিনিট 20 পর এক লোকমা, বেশি করে দে, পাখির আহার করাচ্ছে যেন। ইরাজের বিরক্তি দেওয়া ধমকে মেঘালয়ের চোখ খুলে তাকায়, আবার সঙ্গে সঙ্গে নজর নত করে যথাসম্ভব বড় একটা লোকমা তুলে ইরাজের সামনে ধরে। ইরাজ তা নেয়। তার কাপা কাপা হাতে দেওয়ার খাবারের অনেকটা ঠোঁটের আশেপাশে লেগে গেছে ইরাজের। তা দেখে অদ্ভুত এক কাজ করে বসলে মেঘালয়া। চাট করে শাড়ির আঁচল তুলে ইরাজের মুখটা মুছিয়ে দিল। ইরাজ শান্ত নজর মেলে তাকালো। দুজনের চোখাচোখি হয়ে গেল। মেঘালয় নিজের কর্ম মনে পড়তে বড্ড অপ্রস্তুত হয়ে উঠল। ইরাজের দৃষ্টি যা বলছে তাতে আরও ছটফটিয়ে উঠল মেঘালয়া। ইরাজের দৃষ্টিতে সম্পূর্ণ আক্রোশ, যেন ডেকে বলছে, আজ এভাবে যত্ন করছিস আমার, একসময় মরণসম যন্ত্রণা দিয়েছিস এই তুই মেঘা। মেঘালয় আস্তে করে মাথা নত করে জিজ্ঞেস করে, কি ভাবছেন? ইরাজ ওর নত মুখের দিকে তাকিয়ে নির্লিপ্ত ছেড়ে জবাব দেয়, ভাবছি না। অতীতে ডুব দিয়েছেন? না চাই তো, ভুলে যাওয়াও তো চাই, চেষ্টা করিনি কখনো। পুষে রেখেছেন কেন? ভুলে গিয়ে কি হবে? মেঘালয় চোখ তুলে তাকালো। আর বসে থাকা সম্ভব হলো না তার। বাকি খানিকটা খাবার সহ প্লেট নিয়ে উঠে চলে গেল রুমের বাহিরে। ইরাজ অদ্ভুত দৃষ্টিতে চেয়ে রইল মেঘালয়ের চঞ্চল পায়ে উঠে যাওয়ার পানে। ইরাজের সেই নজরে মিশে আছে অল্প প্রাপ্তি আনন্দ, অজানা তৃপ্তি, এক অদম্য দৈহিক চাহিদা আর খানিকটা বিষাদ। ঘড়িতে রাত 12টা। বিছানা ঠিকঠাক করে দিয়ে মেঘালয় ইরাজকে ডাকার উদ্দেশ্যে ইরাজের দিকে তাকায়। দেখলো ইরাজ হাতের ক্ষতর দিকে তাকিয়ে মুখ বিকৃত করে বসে আছে। কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, ব্যথা করছে হাতে? ইরাজ তাকালো। হু। মেঘালয় হেঁটে গিয়ে বসলো পাশে। চট করে ইরাজের হাতটা ধরে নিজের কাছে নিল। ইরাজ চোখ ছোট ছোট করে তাকায় মেঘালয়ের দিকে। মেঘালয় সেসবে তোয়াক্কা নাই। সে বরং ইরাজের হাতের ক্ষতয় মনোযোগী। কিছুক্ষণ চেয়ে থেকে বলল, দাঁতে কেটেছে বুঝতে পারেন? মরিচা থাকলে সমস্যা হতে পারে, আমি দেখছি কোনো ব্যথার ওষুধ আছে কিনা রুমে। বলে উঠতে উদ্যত হলো মেঘালয়া। ইরাজ হাত চেপে ওকে মৃদু টান দিয়ে অগত্যা ধপ করে বসে পড়তে হলো। ইরাজ ভারী আওয়াজে বলে উঠল, তুই এত ব্যস্ত হচ্ছিস কেন? বাদ দে, ওসব যত্ন টত্ন সইবে না আমার নষ্ট শরীরে। মেঘালয় ইরাজের দুর্ভদ্র চোখে চোখ রেখে বলল, আপনার নষ্ট হওয়ার কারণ যদি আমি হই, তবে তা সারিয়ে তোলার বিকল্প আমি বাদে আর কারো নেই। ইরাজ হাসল। সারিয়ে তোলার চেষ্টা কেন? সহানুভূতি? আপনি অবুঝ। হু, যেমন তুই ছিলি। শাস্তি দিচ্ছেন? ওহো, আরেকবার নিজেকে দুর্বল করতে চাইছি না। হুট করে মেঘালয় বেশ উত্তেজিত হয়ে উঠল। ইরাজের কলারের প্রান্ত চেপে ধরে ইরাজকে নিজের দিকে ঘুরিয়ে নিল। অস্থির বলে উঠল, এইভাবে নিজেকে কষ্ট দিয়ে কি প্রমাণ করতে চান? আপনি ব্যর্থ প্রেমিক আর আমি অপরাধী। এত অভিমান, এত ত্যাগ, সকল পুরুষই কি এমন অভিমানী হয়? কিসের ক্ষোভ পুষে রেখেছেন নিজের মাঝে, যেখানে আজ অন্যের দ্বারা পাওয়া খানিকটা কষ্ট আঘাত সহ্য করতে পারেন না? সেখানে নিজের আক্রোশ আর অভিযোগ পালছেন আমার জন্য। কি করেছি আমি? মেঘালয়ের কণ্ঠ কেঁপে উঠল এই পর্যায়ে। আর অনেক কিছু বলতে চেয়েও পারল না। ইরাজ অদ্ভুত কণ্ঠে আস্তে করে বলল, তুই নিজের উপর থেকে আমার অধিকার কেড়ে নিয়েছিস।
তুই আমার সত্তাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছিস। তুই নিজের মনে করে অন্য কারো কলঙ্ক ছেপেছিস, সেটা হোক সত্য বা মিথ্যা। তুই আমার গলাকাটা কবুতরের মতো ছটফট করিয়েছিস রাতের পর রাত। তোকে দেখলে আজ কেবল যন্ত্রণা অনুভূত হয়, মিশ্র এক যন্ত্রণা। তা কেমন যন্ত্রণা আমি আজকাল নিজেও বুঝতে পারি না। কোনো কিছুর হাহাকার, নিদারুণ শূন্যতার যন্ত্রণা। মেঘালয়ের চোখ চিকচিক করে ওঠে, কম্পিত স্বরে জোর দিয়ে বলে, তাহলে তো সেই শাস্তি কোনোদিনও শেষ হবার নয় নিশ্চয়। অথচ আমি আর নিতে পারছি না, এক মুহূর্ত না। আপনি থাকুন আপনার অভিযোগ আর যন্ত্রণাগুলো আঁকড়ে ধরে, আমি নিজেকে নিয়ে একাই চলার রাস্তা দেখি। বলতে বলতে উঠে দাঁড়ায় মেঘালয়া। উত্তেজিত পায়ে দরজার দিকে এগিয়ে যেতে অগ্রসর হয়। পেছন থেকে ইরাজকে খাপ করে মেঘালয়ের চুলের মুঠি চেপে ধরল, ঘুরিয়ে নিল নিজের দিকে। চোখ লাল হয়ে আছে ইরাজের, মুখের কাঠামো শক্ত। মেঘালয়ের চোখ বুজে জোরে জোরে শ্বাস নেয়। শ্বাসটুকু স্রোতের মতো তেড়ে যেন ধাক্কা খায় ইরাজের বুকে। দাঁতের মাড়ি চেপে ধরল ইরাজ। বিছানায় যা। মেঘালয় বিস্মিত হলো হঠাৎ এমন কথায়। রুদ্ধ নজরে তাকায় ইরাজের দিকে। বিছানায় কেন? ঘৃণা লাগবে না আপনার? আপনার তো আমার স্পর্শেও গা পুড়ে যায়। ছাড়ুন, নয়তো হাতটাও জ্বলে যাবে। মেঘালয় ছাড়া পেতে ছটফটিয়ে উঠে। ইরাজ আবারও শক্ত হাতে চেপে ধরলো ওকে। কথা কম বল, যা বললাম কর। জবরদস্তি করলে ব্যাপারটা ভালো দেখাবে না। মেঘালয় খানিক অবাক হয়ে বলল, জবরদস্তি মানে? ইরাজ চোখ রাঙিয়ে উঠল। ছটফট না করে বিছানায় গিয়ে শুয়ে পড়। মেঘালয় নাকের পাটা ফুটে অভিমানী স্বরে বলে উঠল, কোনো প্রয়োজন হবে না তার। এতদিন যেমন সোফায় থাকতে পেরেছি, আজ বিশেষ কোনো সমস্যা থাকতো না। তবে আমি আর এই রুমে থাকতে ইচ্ছুক নই, তাই সোফা হোক বা বিছানা যায় আসে না। ইরাজ চোখ বুজে শ্বাস ফেললো কয়েকটা ঘন ঘন। অতঃপর চোখ খুলে মেঘালয়ের দিকে তাকিয়ে বলল, একবার যখন আমার নামের সঙ্গে জড়িয়েছে তোর জীবন, এবার ভালো হয়ে থাক বা শাস্তিতে। আমাকে এড়িয়ে চলার সাধ্য তোর নেই, সে সুযোগ ইরাজ তোকে কোনোদিনই দেবে না। তবে কি প্রতি মুহূর্ত আপনি এভাবে শাস্তি দেবেন আমায়, আর আমি শুয়ে যাব? ইরাব আস্তে করে সামান্য ঝুঁকলো মেঘালয়ের কাঁধ অবধি, মুখ নামিয়ে নিল। মেঘালয়ের ঘাড়ে এলোমেলো ছড়িয়ে থাকা চুলগুলোর মাঝে নাক ঘষে নিবু স্বরে বলল, আমি যদি শাস্তি দেই তোকে অবশ্যই সইতে হবে, এবং সই এখানেই থাকতে হবে। মেঘালয়ের কানে কথাটা পৌঁছেছে কিনা কে জানে। সে বরং বিস্ময় ও আড়ষ্টতায় একাকার হয়ে টান হয়ে দাঁড়ালো। শিউরে উঠল পুরো শরীর। আস্তে করে কেবল বলল, থাকবো না আপনার সাথে। থাকুন আপনি। আপনার কথা শেষ করতে দিল না ইরাজ। গা থেকে মুখ তুলে বড় দুহাতের আঁচলায় মেঘালয়ের ব্যথিত মুখটা তুলে নিল। হাতের কাটা জায়গায় ছোঁয়া লাগতে নাক কুঁচকে ফেলল। সেই হাতটা আলতো করে শাড়ির ফাঁক গলিয়ে কোমরের দিকে পেটে রাখলো। মেঘালয়ের চোখ জোড়া চেপে বুঝে নিল, ভারী শ্বাস ওঠানামা করছে বুকে। ইরাজ ওভাবেই বাম হাতের তর্জনীর আঙুল চেপে ধরল মেঘালয়ের ঠোঁটে। নিমিষে মিয়ে যায় মেঘালয়া। ইরাজ আবারও বলে ওঠে, বিছানায় যাবি নাকি তুলে নিয়ে যাব? মেঘালয় কিছু বলতে চায়। ইরাজ আরও খানিকটা চেপে ধরল আঙুলটা। চেপে রেখে মৃদু আওয়াজে বলে, চুপ। তোর পুরুষ মনে হয় না আমাকে? তুই শাড়ি পরে রং ঢং করে ঘুরে বেড়াবি আমার সামনে, গালে তুলে খাইয়ে দিবি পাশে বসে, আবার দরদ দেখাতে আসবি। আমি কি নিজের মস্তিষ্কে বেঁধে রাখবো দড়ি দিয়ে? কে বলেছিল শাড়ি পরতে তোকে? বেসামাল হয়ে গেছি, এবার সামলা আমায়, নাকি এই দায়ভার অন্য কারো উপর চাপাবো? মেঘালয় কথাটা বুঝতে পেরে নাক মুখ ছিটকে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। বিড়বিড় করে বলে, ছি, অশ্লীল। ইরাজের মুখে দুষ্ট হাসি ফুটে ওঠে। ওভাবেই পেছাতে পেছাতে নিয়ে গেল মেঘালয়কে বিছানার সঙ্গে ঠেকালো। মেঘালয়ের চোখ মুখে ভীতি। বাধা দিতে গিয়েও তবু বাধা দিচ্ছে না। কিছুক্ষণ আগে ইরাজকে যে কথা বলেছে, তাতে কোনো স্ত্রী হাজার ভয় বা কষ্ট হলেও নিজের স্বামীকে বাধা দেবে না। মেঘালয় বিছানায় অর্ধশোয়া। ইরাজ মেঘালয়ের উপর ঝুঁকে দাঁড়িয়ে বলল, যে কোনোভাবে যখন বউ হয়েছিস, আমি অস্থির হলে শান্ত করার দায়িত্ব তো তোকেই নিতে হবে। গেট রেডি। বেলা 9টার অ্যালার্ম সেট করেছিল ইরাজ। অ্যালার্ম বাজতে মুখটা বিকৃত করে বাজে ভাষায় বকে উঠল। দ্রুত অ্যালার্ম অফ করে দিল। তখনই নজর এলো তার বুকের কাছে মাথা রেখে বাচ্চা মেয়ের মতো ঘুমিয়ে আছে মেঘালয়া। অপলক চেয়ে রইল কিছুক্ষণ মেঘালয়ের ঘুমন্ত চেহারার দিকে। রাতে কেঁদেছিল মেয়েটা। জিদ, অভিমান, ছটফটানি কোনো কিছুই বাধা দিতে পারেনি ইরাজকে। ওভাবেই কাঁদতে কাঁদতে শেষ রাতে ইরাজকে ধমকে ঘুমিয়ে পড়েছে। গতকাল রাতের ঘটনা ভাবতে মিশ্র এক অনুভূতি ভিড় করলো ইরাজের মাঝে। হঠাৎ মাথায় এলো, সে বোধহয় আবারও এই মেয়ের উপর পিছলে যাচ্ছে।
যাচ্ছে বলতে গেলে গেছে। মেঘালয়ের দিকে তাকিয়ে ভেতরে এক অদম্য টান অনুভব করলো। এই মেয়েকে সে তার জীবন যৌবনের শুরুতেই মুছেছে, আর কোনোদিন অন্য পথে চলতে সাহস পায়নি। যে অমানিসায় এক রাতে মেয়েটিকে ত্যাগ করেছিল সেই মেয়েটির সঙ্গে হালাল সম্পর্কে কয়েক অমানিসা কেটে গেল। কাল কিনা আসলে নিজের করে পেয়েছে। আন্দোলিত হয়ে উঠল ইরাজ। তার হাতটা এখনো মেঘালয়ের ছোট শরীরটাকে জড়িয়ে ধরে আছে। চেয়ে থাকতে থাকতে আচমকায় মেঘালয়ের ছোটোর কিনারায় আলতো করে একটা চুমু খেলো। আস্তে করে চাদর সরিয়ে উঠে যেতে চাইলো, পারল না। মেঘালয় নড়ে উঠল, শেষমেশ চোখ খুলে তাকালো। ইরাজকে এমন লোভী নজরে তাকিয়ে থাকতে দেখে দ্রুত মুখ ঘুরিয়ে নিল অভিমানে। ইরাজ তা দেখে সামান্য হাসলো। মেঘালয়ের মুখে স্পষ্ট অভিমান। সেদিকে তাকিয়ে উঠে বাথরুমে চলে গেল ইরাজ। মেঘালয় উঠে আছোয়া হয়ে বসলো। চুপ করে বসে রইল, মুখটা কঠিন করে। তার মনে বহুত প্রশ্ন উকি দিচ্ছে। ইরাজের আচরণ অদ্ভুত, বড়ই অদ্ভুত। এই ভালো তো আবার এই খারাপ। কিছুক্ষণ পর ইরাজ বের হলো একেবারে গোসল করে। সে এত সকালে সচলাচল ঘুম থেকে ওঠে না, তবে আজ জরুরি কাজ আছে, অজ্ঞতা জাগতে হয়েছে এই জন্যই। ভেজা চুলে সে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো। আয়নাতে দেখা যাচ্ছে মেঘালয়ের গোমরা মুখটা। তোয়ালেটা ঘাড়ে ঝুলিয়ে মেঘালয়ের পাশে এসে বসলো। মুখটা শুকনো লাগছে মেয়েটার। ইরাজের ভেতর কোথাও একটা অনুতাপ কাজ করলো যেন। সামনে বসে কয়েক সেকেন্ড চেয়ে রইল মেঘালয়ের নত মুখের দিকে। নত করে মাথাটা দু আঙ্গুল দিয়ে উঁচু করে উপরে ধরলো। আস্তে করে জিজ্ঞেস করলো, কি হয়েছে? উত্তর দিল না মেঘালয়া। গাটা শিউরে উঠল তার। হয়তো মেঘালয় ইরাজের স্পর্শে ভয় পাচ্ছে, মেঘালয় হয়তো ইরাজের সংস্পর্শে আতঙ্কিত। তা ভাবতেই ইরাজ নিজের হাতটা সঙ্গে সঙ্গে সরিয়ে নিল। একটু সরে বসলো সন্তর্পণে। নিজের উপর রাগ হচ্ছে ভীষণ। এইভাবে যখন এতদিন নিজেকে নিয়ন্ত্রণ করে রেখেছিল, তাহলে কাল রাতে ওভাবে অধিকার আদায় করতে যাওয়াটা বড্ড ঘৃণা লাগলো ইরাজের কাছে। তার মাঝে শতভাগ নিয়ন্ত্রণ করার ক্ষমতা ও ত্যাগী মানসিকতা রয়েছে, তবে কাল এমন একটা কাজ করে ফেললো, তার মানে কি? নিজেকে কষে একটা বিশ্রী গালি দিল মনে মনে। সে কোনোদিনও মেঘালয়ের চোখের সামনে এমন আড়ষ্টতা ও ভীতি দেখতে চায়নি। এই জন্যই কোনোদিন মেঘালয়কে বুঝতে দিত না নিজের সেই গাঢ় অনুভূতির কথা। লজ্জা লাগতো নিজেকে বড্ড। মুখটা ভারী করে জিজ্ঞেস করলো, কি হয়েছে বলবি তো? জোর করে শান্তভাবে বলল, কালকে খুব খারাপ কিছু করে ফেলেছি মেঘ। আম সরি। দেখ, কাল একটু রেগে গিয়েছিলাম, হয়তো একটু রুড আচরণ করে ফেলেছি। মেঘালয় মাথা তুলে তাকায়, তার চোখ ছলছলে পানি। ইরাজ অস্থির হয়ে উঠল এবার। বাড়ি যেতে চাস? আচ্ছা আচ্ছা, আমি দিয়ে আসবো। তো থাকতে হবে না আমার সঙ্গে। কান্না থামা, ফ্রেশ হ। তুই যা চাস তাই হবে। প্লিজ কাঁদিস না। শোন দেখ। মেঘালয় এবার ডুকরে কেঁদে উঠল। ইরাজ হতভম্ব হয়ে যায়। গত রাতে বাড়ি যেতে চেয়েছিল মেয়েটা, সে জোর করে ধরে রেখেছে। ইরাজের ধারণা এই থেকে অভিমান জমেছে হয়তো। ইরাজের কথা শেষ করতে দিল না। হঠাৎ মেঘালয় এক ক্ষিপ্ত ঢেউয়ের মতো লুটিয়ে পড়ল ইরাজের বুকে। ইরাজ একটু অপ্রস্তুত হয়ে পড়ল এতে। থামকালো, একটা ঢোক গিলল। আবেশে চোখটা বুজে ফেললো আস্তে করে। মেঘালয় ফুপিয়ে ফুপিয়ে কাছে ইরাজকে জড়িয়ে ধরে। ওর মাথাটা ইরাজের কাঁধের কাছে বুকের ওপর ঠেকে আছে। ইরাজকে অবাক করে দিয়ে আরও জড়িয়ে ধরলো যেন। ইরাজের বুকের মাঝে ঢুকে যেতে চায় মেয়েটা। অস্থির চিত্তে ইরাজের পিঠ খামচে ধরলো। যতটা পারছে ইরাজকে নিজের সঙ্গে মিশিয়ে নিচ্ছে মেঘালয়া। তার এই অশান্ত আচরণে যেন বলে দেয়, কোথায় যাব আমি? আমি তো থাকতে চাই এই বুকে, এই দেহের সংস্পর্শে, এই দেহের মালিককে কেন্দ্র করে বাঁচতে চাই এক জনম। হাত দুটো ইরাজের বাহুর নিচ থেকে বের করে এবার ইরাজের গলাটা জড়িয়ে ধরল মেঘালয়া। মাথাটা ইরাজের কাঁধে চেপে ধরল। বাঁধ ভাঙা নদীর মতো শান্ত হয়ে উঠছে মেঘালয়া। ইরাজ যেন থমকে গেছে মেঘালয়ের আচরণে। তার ভেতরে তোলপাড় চলছে। মেঘালয়ের এই অস্থিরতা তাকে এলোমেলো করে ফেলল মুহূর্তে। মেঘালয় কান্নাজড়িত কণ্ঠে অভিযোগ করে বসলো, কোথায় যাব আমি? কার কাছে যাব? আব্বু আপনার ভরসা এখানে পাঠিয়ে দিল, আপনি আব্বুর কাছে রেখে আসতে চাইছেন? আমি কি খুব ভারী বোঝা হয়ে গেছি সকলের কাছে? কেউ বইতে চায় না আমায়? আমার জন্য জায়গা হয় না কারো কাছে? কাল সারা রাত রেখে দিতে ইচ্ছে হয়েছিল আমাকে নিজের কাছে, এখন চাহিদা মিটেছে, আপনার অপ্রয়োজনীয় হয়ে উঠছি। কাল কেন ধরে রাখলেন? বিয়ের পর স্বামী নাকি মেয়েদের আপন হয়? আমার তো বিয়ে হয়ে গেছে। তাহলে? আর বলতে পারল না মেঘালয়া। আবারও ডুকরে উঠল। জন্মের বেপরোয়া আর ছন্নছাড়া ইরাজার হাতটা কেঁপে উঠল মেঘালয়ের মাথায় রাখতে।
বুকের মাঝে শীতল ঢেউ তাণ্ডব শুরু করেছে যেন। কাপা হাতে আস্তে করে মেঘালয়কে জড়িয়ে নিল দুহাতে, যেন জনমানব শূন্য পানি বাতাসহীন এলাকায় আটকে যাওয়া এক পথিক হাজার ছটফটানি শেষে একটা পথ খুঁজে পেয়েছে। পিপাসায় মৃতপ্রায় ব্যক্তি গভীর অরণ্যে একটা ছোট্ট ঝিরি ঝর্ণার সন্ধান পেয়েছে। ইরাজের ভেতরটাও ঠিক একইভাবে আকুল হয়ে উঠল মেঘালয়ের আচরণ ও স্বীকারোক্তিতে। শক্ত বন্ধনে আবদ্ধ করে ফেলল বুকে লেপ্টে থাকা মেয়েটাকে। জ্বলন্ত ইটের ভাটায় যেন আকাশের বুকে ভেসে বেড়ানো এক টুকরো মেঘের বর্ষণে ভিজে নেমেছে ইরাজের বুক ছিঁড়ে। ইরাজের এতদিনের খা খা করা মরুময় তপ্ত বুকটা সজীব হয়ে উঠল মুহূর্তেই। শক্ত করে জড়িয়ে ধরল নিজের বাহুর সন্ধান ও বুকের তিক্ত যন্ত্রণার কোনায় মেঘকে। আজকের পর্ব এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।